মিস মেহের আফরোজ, আপনি মা হতে চলেছেন। কথাটা বিষের মতো ঠেকলো আমার কাছে। ডক্টর নীলাও আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তাকাবে না কেন? একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট, কথাটা বলাও তো কেমন একটা শোনায়। আমি ডক্টর থেকে রিপোর্টটা নিয়ে বের হলাম হসপিটাল থেকে। তখনই কল এলো মায়ের। আমি রিসিভ করতেই মা বলল, ডক্টর তোকে ডেকেছে মেহের। আমি আশা করব তুই আজ অন্তত একটু তাড়াতাড়ি ফিরবি। আমি আসছি মা বলেই ফোন কাটলাম আমি। মাথাটা ঘুরছে, কাল রাত থেকে কিছুই খাওয়া হয়নি। এর উপর মাহিন আমার ফোনটাও তুলছে না। বাধ্য হয়ে মাহিনের ছোট ভাই নাইমকে কল করলাম আমি। কয়েক সেকেন্ডের মধ্যেই কল রিসিভ হলো। হ্যাঁ মেহের, বলো। মাহিন কোথায়? নাইম একটু চুপ করে রইল। আমি অস্থির হয়ে উঠলাম। আরেকবার জিজ্ঞেস করতে উদ্যত হতেই নাইম বলল, মাইন ভাইয়া ভাবির বাসায় গিয়েছে। কথাটা শুনেই ফোনটা রেখে দিলাম আমি। হঠাৎ করেই ভীষণ অসহায় মনে হতে লাগলো নিজেকে। কার সন্তানের মা হতে চলেছি আমি, যে লোকটা একটুও ভাবে না আমার কথা? হাহ, ভাববেই বা কি করে? আমি তার কে হই? কেউ না, একটা বাহিরের মেয়ে আমি। কথাগুলো ভাবতেই বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। মাথাও ঘুরছে ভীষণ। হঠাৎ করেই দু চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো আমার। এরপর আর কিছুই মনে নেই। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরল আমার। আশেপাশে তাকাতেই দেখলাম ডক্টর নীলাকে। আমার জ্ঞান ফিরেছে দেখে তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন, আপনি ভীষণ দুর্বল মেহের, আপনার শরীরে হিমোগ্লোবিনও কম। এমন চললে প্রেগনেন্সিতে অনেক সমস্যা হবে। আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড কথাটা আমার কানে লাগলো। আমার কান্না আসতে লাগলো। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আমার হাজবেন্ড নেই। এবার ডক্টর নীলা চমকালেন, বললেন, তবে বেবিটা কি আপনার বয়ফ্রেন্ডের? না, এই বেবির বাবা মাহিন মির্জা। হোয়াট? বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর মাহিন মির্জার? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। ডক্টর নীলা একদম চুপ করে গেলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, ডক্টর মাহিন মির্জার ওয়াইফ রয়েছেন, এ কথা আপনি জানেন? জি ডক্টর। কি বলছেন কি আপনি? মিস মেহের, আমি জানি না আপনাদের মধ্যে ঠিক কী সম্পর্ক, কিন্তু ডক্টর মাহিন মির্জার ওয়াইফ নিধি কিন্তু একজন বিখ্যাত মডেল। তিনি যদি এসব জানেন তাহলে কি হবে ভাবতে পারছেন? আমি হাসলাম ডক্টর নীলার কথা শুনে। এক দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমাকে যেতে হবে ডক্টর। ডক্টর নীলা আর কোনো প্রশ্ন করলেন না আমায়। আমি বেরিয়ে এলাম হসপিটাল থেকে। গা গুলিয়ে উঠছে, কিছু খাওয়া দরকার। কথাটা ভেবেই পাশের এক দোকানে গেলাম। তখনই মাহিনের গাড়ি এসে দাঁড়ালো আমার সামনে। গাড়ির গ্লাস একটু নামিয়ে বলল, উঠে এসো। আমি গিয়ে বসলাম গাড়িতে। মাহিন গাড়ি স্টার্ট দিল। এক পলক আমার দিকে তাকালো না পর্যন্ত। আমার ভীষণ খারাপ লাগছে। দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। আমি কোনো রকম মাহিনকে বললাম, আমার খুব খারাপ লাগছে, গ্লাসটা একটু নামান। পারবো না। বলেই মাহিন মিউজিক অন করলো। আমার তখন অবস্থা খারাপ, শ্বাসকষ্ট হচ্ছিল। তবুও মাহিন গ্লাস নামালো না, আর না আমার দিকে খেয়াল করলো। এভাবেই পুরো রাস্তা এলাম। মাহিনের নিজস্ব অ্যাপার্টমেন্টে গাড়ি থামতেই আমি দ্রুত গাড়ি থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। সেদিকেও মাহিনের কোনো পাত্তা নেই। ও লিফটের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে অনবরত। আমি বুঝি না, একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে। আমার যেতে দেরি হয়। মাহিন এসে আমার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে তোমার কি মনে হয় মেহের? আমি কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না? আমার অবাধ্য হওয়া শিখেছো দেখছে। আমি হাসলাম। মাহিন তাতে পাত্তা দিল না, আমাকে টেনে নিয়ে গেল। ফ্ল্যাটে ঢুকতেই আমার কান্না পেল। এই ফ্ল্যাটটা আমি সাজিয়েছিলাম, অথচ কয়েকদিন আগে নিধি আসে, সব কিছু বদলে ফেলেছে, এমনকি দেয়ালের রংটা পর্যন্ত। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে রুমে যেতেই মাহিন নিজের শার্ট খুলে আমার উপর ছুঁড়ে দিল। শাওয়ার নিতে যাওয়ার আগে বলল, নিধি একটা শ্যুটের জন্য ইন্ডিয়ায় গিয়েছে 2 মাসের জন্য। এই 2 মাস তুমি এখানেই থাকবে। আমি কিছু বললাম না, ইচ্ছে করছে না কিছু বলতে। ব্যাগ থেকে ইনহেলার বের করলাম,
তখনই চোখ পড়ল রিপোর্টটাতে। আমি জানি এই প্রেগনেন্সির জার্নিটা আমার জন্য অনেক কঠিন হতে চলেছে, তবুও আমি এই প্রাপ্তিটা চাই। আমার জীবনের সব স্বপ্ন ভেঙে গেছে আমার, তবে একটা মেয়ের বড় স্বপ্ন মা হওয়া। আমি এই প্রাপ্তিটা পেতে চাই। আমিও চাই আমার কোলে ছোট ছোট হাত পা নাড়ুক এক ছোট্ট শরীর, যার একমাত্র ভরসা হব আমি। আমাকে না দেখলে সে কেঁদে উঠবে, কিন্তু আদৌ আমার এই স্বপ্ন পূরণ হবে? কথাটা ভাবতেই আমার মাথা চক্কর দিল। তখনই আমার ব্যাগ থেকে রিপোর্টটা বের করে নিল মাহিন। আমার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? আমি উত্তর করলাম না। মাহিন রিপোর্টটা ভালোভাবে দেখলো। এই প্রথম আমি দেখলাম মাহিন আমার দিকে অন্যরকমভাবে তাকালো। ওর চোখে মুখে এক খুশির ঝলক। মাহিন আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি? আমি মাথা নাড়ালাম। আমি ভেবেছিলাম এবার হয়তো একটু ভালো ব্যবহার পাবো, এবার হয়তো মাহিন আমার কথা শুনবে, আমার একাকিত্ব জীবনের ক্ষণিকের সুখ পাখি হবে। কিন্তু আমার সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণ করে মাহিন কল করলো নিধিকে। জানালো তারা নাকি বাবা মা হতে চলেছে। আমার মনে হতে লাগলো, আমি কেন বেঁচে আছি? কেন আমার জীবনটা এতটা অন্যরকম? কেন কোনো খুশি আমার কাছে আসে না? কেন সব কিছুর ভাগ আমার অন্য কাউকে দিতে হয়? কেন? আর ভাবতে পারছি না। ফ্রেশ হওয়া দরকার। আমি ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিয়ে বের হতেই দেখলাম নিধির সাথে ভিডিও কলে কথা বলছে মাহিন। আমাকে দেখে মাহিন ক্যামেরা আমার দিকে ঘোরালো। নিধি হাসি মুখে বলল, অভিনন্দন মেহের, ফাইনালি আমি মা হচ্ছি। আমার ভীষণ আনন্দ লাগছে। আমি মাহিনকে বলেছি তোমাকে কিছু গিফট কিনে দিতে, আর আমিও ইন্ডিয়া থেকে আসার সময় তোমার জন্য গিফট আনবো। আমি মলিন হাসলাম উত্তরে। নিধি আরও অনেক কথা বলল, যা আমার কান অবধি পৌঁছালো না। এরই মাঝে মায়ের ফোন এলো। মাহিন ব্যস্ত নিধির সাথে কথা বলায়। আমি ভাবলাম গিয়ে মায়ের সাথে দেখা করে আসি। তখন যেতে বলেছিল, মাহিনের জন্য যেতে পারিনি। এখন চট করে দেখা করে আসি। আমি দ্রুত তৈরি হয়ে বের হলাম মায়ের সাথে দেখা করার জন্য, হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছাতেই ডক্টরের সাথে কথা বললাম। এরপর গেলাম মায়ের কেবিনে। মা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি জানি আমার মা অভিমানী, কিন্তু তা ক্ষণিকের জন্য। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, সরি মা। মা চুপ করে আছে। আমি এবার মাকে জড়িয়ে ধরলাম। মার রাগ ভেঙে গেল। আমাকে জিজ্ঞেস করলো, কখন আসতে বলেছিলাম তোকে? সরি মা। থাক, আর সরি বলিস না। মাহিন এসেছিল জানিস? ইস, কি ভালো ছেলেটা, কতটা মার্জিত, ভদ্র, একদম আমার মনের মতো। যদিও বিবাহিত না হতো তাহলে আমি তোর বিষয়ে ওর সাথে কথা বলতাম। ছেলেটা কতটা করেছে ভাবে আমাদের জন্য। আমার পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছে, তোকেও একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, আবার থাকার জায়গাও দিয়েছে। মাশাআল্লাহ। মাহিনের নামে মায়ের প্রশংসা শুনে আমার হাসি পেল। যাকে নিয়ে মায়ের এত গর্ব, সে যে আসলে কতটা নিজ মনের মানুষ তা জানলে মা কি করতো কে জানে। আমি মায়ের সাথে মাহিনের ব্যাপারে কথা বাড়ালাম না। মায়ের ওষুধগুলো দেখতে লাগলাম। আমার ফোনটা ছিল মায়ের পাশেই। আমি ওষুধ নিয়ে নার্সের সাথে কথা বলছি, ঠিক এমন সময় মাহিনের ফোন আসে। মা ফোনটা রিসিভ করে আর অবাক নয়নেই আমার দিকে তাকায়। মাহিনের ফোনটা মা রিসিভ করেই আমাকে বলল, মেহের, মাহিন তোকে ফোন করেছে কেন? আমি চমকালাম। দ্রুত এসে মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বললাম, মাহিন তোমার অপারেশনের ব্যাপারে কথা বলতে চেয়েছিল, আমি কথা বলে আসছি। বলেই আমি কেবিন থেকে বাহিরে এলাম। ফোন কানে ধরতেই মাহিন বাজখাই কণ্ঠে বলে উঠল, আমাকে না বলে তুমি বাইরে গিয়েছো কেন মেহের? মার সাথে দেখা করতে এসেছি। সেটা আমাকে বলে যাওয়া যেত না? আমি পুরো বাসা তোমাকে খুঁজেছে, এমনকি মুহূর্তে আমি গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় তোমাকে খুঁজে চলেছে। তুমি হসপিটালের বাইরে এসে দাঁড়াও, আমি আসছি। বলেই কল কেটে দিল মাহিন। আমার উত্তরের অপেক্ষাও করলো না। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে মায়ের কাছে গেলাম। মা আমাকে বলল, শোন না মেহের, আমি তোর জন্য দুধ আনিয়েছি, তুই খেয়ে নে। দুধ আনার কী দরকার ছিল মা? আর তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি নিজের খেয়াল রাখতে পারি। তবুও মেহের, তোর বাবা বেঁচে থাকলে
তোকে আরও কত আদরে রাখতো। আমি তো সামান্য দুধও খাওয়াতে পারি না। কথাটা বলেই চোখের পানি মুছল মা। আমি আর কথা বাড়ালাম না, না হলে মার পুরনো দিনের কথা মনে পড়বে, এতে মা আরও ভেঙে পড়বে। আমি চুপচাপ দুধের গ্লাসটা নিলাম। দুধের গন্ধ নাকে লাগতেই আমার গা গুলিয়ে বমি এলো। আমি ছুটে গেলাম ওয়াশরুমে। মা অবাক চোখে তাকালো। চোখে মুখে পানি দিয়ে বের হতেই মা জিজ্ঞেস করলো, দুধ তো তোর অনেক পছন্দের খাবার, আজ এমন হলো কেন? জানি না মা, হয়তো সারাদিন না খাওয়া এমনটা হয়েছে। তুই খাসনি সারাদিন? না মা, সময় পাইনি, এখন বাসায় গিয়ে খাবো। ও আচ্ছা, যা তবে। আমি সুস্থ থাকলে তোর সাথে গিয়ে তোকে নিজে হাতে রান্না করে খাওয়াতাম। ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে আমার সাথে বাসায় যাবে মা। আমি আসছি, নিজের খেয়াল রেখো। মার থেকে বিদায় নিয়ে হসপিটালের বাইরে আসতেই নাইমকে দেখতে পেলাম। নাইম আমাকে দেখে এগিয়ে এসে বলল, মেহের, তুমি ঠিক আছো? হ্যাঁ। তোমার শরীর এখন কেমন আছে? মাহিন ভাই বলছিল তুমি নাকি অসুস্থ, তাই কয়েকদিন কাজে আসতে পারো না। না, তেমন কিছু হয়নি, কালকে থেকে আমি কাজে জয়েন করব। ঠিক আছে। বলেই আমার গালে হাত রাখলো নাইম। আমি হাতটা সরিয়ে দিয়ে চলে এলাম। বড্ড অসহায় লাগে মাঝে মাঝে নিজেকে। আমি হসপিটাল থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে এসে একটা দোকানের পাশে দাঁড়ালাম। তখনই মাহিনের গাড়ি এসে থামলো আমার সামনে। আমি এগিয়ে গেলাম গাড়ির দিকে। মাহিন গাড়ির গ্লাস নামিয়ে এক পলক আমাকে দেখলো, এরপর ইশারায় ভেতরে রাখলো। আমি উঠলাম গাড়িতে। মাহিন আমার হাত থেকে ফোনটা নিয়ে রাস্তায় ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে বলল, ফোনটা আমি দিয়েছিলাম যেন প্রয়োজনে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি। তুমি তো দেখি ফোন যেখানে সেখানে ফেলে রাখো। সাহস বেড়ে গেছে তোমার? সব কথায় সাহস বেড়ে গেছে বলবেন না মাহিন। আমি মার কাছে গিয়েছিলাম, নার্সের সাথে কথা বলছিলাম, তাই ফোনটা কাছে ছিল না। এবার মাহিন আমার দিকে ঝুঁকলো, দুহাতে আমার গাল চেপে বলল, সেটা আমার দেখার বিষয় না। তুমি আমার সন্তানের মা হতে চলেছ, তাই এখন তোমাকে আমার কথা শুনে চলতে হবে। নিজের মনমারি বাদ দিয়ে দাও। আর হ্যাঁ, এখন থেকে হসপিটাল আসার দরকার নেই, আর না কাজে যাওয়ার। আমি মাহিনকে ধাক্কা দিয়ে সরালাম। বললাম, আমার জীবনের সব সিদ্ধান্ত আপনি নিতে পারেন না মাহিন। আমি আপনার সন্তানের মা কথাটা যখন বললেনই, তখন একটু সন্তানের মাকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়েন। আমার কথায় মাহিন তাচ্ছিল্যের সুরে হাসলো। আমি আর কিছু বললাম না। পার্কিংয়ে আসতেই আমি আগে গাড়ি থেকে নামলাম। তখনই মাহিনের কাছে ফোন এলো নিধি আপুর। আমি সেদিকে পাত্তা না দিয়ে বাসায় ঢুকলাম। মাথা ঘুরছে, কিছু খাওয়া দরকার। কিচেনে গিয়ে দেখি বাহির থেকে খাবার এনে রাখা। আমি সেগুলো প্লেটে বেড়ে নিলাম। এরপর ডাইনিং টেবিলের উপর প্লেটটা রেখে মাহিনকে ডাক দিতে মাহিন বলল, আমি রুমে আছি, যা বলার এখানে এসে বলো। আমি এক গ্লাস পানি ঢাললাম। এরপর পানিটা খেয়ে চেয়ারে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। বেশ কিছুটা সময় পর আমি উঠে গেলাম মাহিনের রুমে। দেখলাম সোফায় বসে ল্যাপটপে কাজ করছে মাহিন। সামনের টেবিলে কয়েকটা ওয়াইনের বোতল রাখা। আমাকে দেখে মাহিন বলল, আমাকে ওয়াইন বানিয়ে দাও। আপনি খাবার খাবেন না? মাহিন এবার আমার দিকে তাকালো, পা থেকে মাথা পর্যন্ত আমাকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, খাইয়ে দাও। অবাক হয়নি কথাটা শুনে। বিগত 6 মাস ধরেই আমাকে যে কোনো একবেলা খাইয়ে দিতে হয় মাহিনকে। আমি মাহিনকে খাইয়ে দিয়ে নিজে খেলাম। এরপর রুমে যেতেই মাহিন ডাকলো। আমি বিছানা গুছিয়ে আবারও মাহিনের রুমে গেলাম। মাহিন বলল, আজ থেকে তুমি এই রুমেই শুতে পারো মেহের। তার দরকার নেই, আমি ওই রুমেই ঠিক আছি। ঠিক নেই, যদি রাতে কোনো প্রবলেম হয় বা তুমি অসুস্থ হয়ে পড়ো, তখন কি হবে? দেখো মেহের, বেবির বিষয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। এসো তুমি। না বলেই চলে এলাম। আর যাই হোক, মাহিনের সাথে আমি থাকবো না। রাত 3টা। মাহিনের চিল্লানোর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দ্রুত মাহিনের রুমে যাই। দেখি ওয়াইনের বোতল দুটো ভেঙে নিচে পড়ে আছে। পুরো ফ্লোর জুড়ে কাজ। ফোনে কারোর সাথে রাগারাগি করছে মাহিন। এক পর্যায়ে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে মাহিন বলল, বাস্টার্ড একটা। কাকে এভাবে বকাবকি করছে জানার জন্য আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার প্রশ্ন শুনে মাহিন তাকালো আমার দিকে। ছুটে এসে আমার চুলের মুঠি ধরে বলল, নামের সাথে তো মেলামেশা কিসের দৌড়? হ্যাঁ, আমি টাকা দিয়েছি বলে তুই আমার কাছে আছিস, এমন কথা নামের কাছে যায় কিভাবে?
কেন বলেছিস ওকে? মাহিন ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য ধরে নে আমি। তুই নাইমকে আর কি বলেছিস আমাদের কথা? আমি কিছুই বলিনি। তাহলে ও কিভাবে জানলো এই কথাগুলো? সেটা আমি কিভাবে বলবো? মিথ্যাবাদী মেয়ে, কি ভাবছো নিজেকে? এভাবে সবাইকে জানিয়ে দিবে যে তোমার আমার সম্পর্ক আছে? প্লিজ মাহিন, আমার জানানোর হলে আমি 6 মাস আগেই জানাতাম। তখন যখন জানাইনি এখন কেন জানাবো? আপনার কোথাও ভুল হচ্ছে। একদম না। নাইম আমাকে ফোন করে চার্জ করে আমি কেন তোমার জীবন নষ্ট করছি। ও কে আমাকে এসব কথা বলার? কথাটা বলেই মাহিন ছেড়ে দেয় আমাকে, ধাক্কা দিয়ে গাছের উপর ফেলে দেয়। এরপর আমার সামনে ঝুঁকে বসে বলে, তুই আমার রক্ষিতা ছাড়া কিছুই না। বাচ্চা হয়ে গেলে তোর রাস্তা আর আমার রাস্তা আলাদা। যদি ভেবে থাকি সবাইকে সবটা জানিয়ে দিলে আমার গলায় ঝুলে পড়বি, তাহলে তুই ভুল। তোর মতো মেয়েকে প্রতিদিন 1000টা কিনতে পারি আমি, তাই আমার সাথে কোনো চালাকি না। মাহিনের এই কথাগুলো আমার যন্ত্রণা 1000 গুণ বাড়িয়ে দিল। কাজ আমার পুরো হাত পায়ে বিঁধে গিয়েছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এর উপর মাহিনের এমন কথা। আমি জানি না নাইম কেন এই মাঝরাতে এসব কথা মাহিনকে বলল, কিন্তু মাহিনের এই হিংস্রতা আমাকে একদিন শেষ করে ফেলবে এটা নিশ্চিত। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মাহিন দেখলো আমি ওঠার চেষ্টা করছি। ও এগিয়ে এসে আমার সামনে বসলো। আমার অবস্থা দেখে গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হচ্ছে মেহের? পেটে ব্যথা পেয়েছ? আমি অবাক হয়ে গেলাম মাহিনের কথাটা শুনে। কিছু বলার মতো ভাষা আমার নেই। পেটেও ভীষণ ব্যথা করছে। আমার মনে এক অজানা ভয় হতে লাগলো। আমার চোখের পানি দেখে মাহিন আমাকে কোলে তুলে নিল। দ্রুত আমাকে নিয়ে পাশের হসপিটালে গেল। আমি শুধু দেখছি মাহিনের ব্যবহারটা। কিছুক্ষণ আগের মাহিন আর এই মাহিনকে সম্পূর্ণ আলাদা লাগছে আমার। তবে মাহিনকে নিয়ে আমি বেশি কিছু ভাবতে পারলাম না। তীব্র যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ জোড়া বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি প্রার্থনা করেছি যেন আমার সন্তানের কিছু না হয়। ভোর 4টা। পিট করে চোখ মেলতে দেখি ডক্টর নীলা আমার পাশে বসে আছেন। আমার পুরো শরীর যেন অবশ হয়ে আছে, কোনো যন্ত্রণা অনুভব হচ্ছে না আর। আমার চোখ খুঁজছে মাহিনকে। ডক্টর নীলা হয়তো আমার কথা বুঝতে পারলেন, বললেন, মাহিন বাহিরে বসে আছে, তুমি বললে ডেকে দিব। ডক্টর, আমার বেবি ঠিক আছে তো? আর একটু হলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত তোমার। সাবধানে চলাফেরা করবা। জি ডক্টর। ডক্টর নীলা আর কিছু বললেন না। স্লাইনটা ঠিক করে দিয়ে নার্সের সাথে কথা বলতে বলতে কেবিনের বাইরে চলে গেলেন। আমি চোখ জোড়া বন্ধ করে শুয়ে রইলাম। হঠাৎই কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলতেই দেখলাম মাহিন আমার পাশে বসা। আমি মাহিনকে দেখে আবারও চোখ বন্ধ করে নিলাম। মাহিন বলল, সরি মেহের, আমার তখন প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি এর এমনটা করবো না। আজ আমার জন্য আমার বেবির ক্ষতি হয়েছে তো। সরি মেহের। আমি উত্তর করলাম না মাহিনের কথার। মাহিন আমার পাশে বসলো, বলল, মেহের, নিধি কল করেছিল, ও তোমার সাথে কথা বলতে চায়, ফোন করে। আমি ঘুমাতে চাই মাহিন। ও আচ্ছা থাক, পরে কথা বলিও, রেস্ট করো। বলেই মাহিন চলে গেল। এক দীর্ঘশ্বাস নিয়ে আমি চোখ বন্ধ করলাম। ভোর 6টায় ডক্টর নীলা আমার স্লাইন চেঞ্জ করতে এলেন। আমি ওনাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কেন? নার্স কোথায়? কেন মেহের, আমি করলে কি কোনো সমস্যা? না তা নয়। আমি আর কিছু বললাম না। ডক্টর নীলা স্লাইন খুলে দিয়ে আমাকে উঠে বসিয়ে দিলেন। বললেন, মেহের, তোমার শরীর অনেক দুর্বল, এর উপর তুমি অনেক টেনশন করো। এমন চললে কিন্তু বেবির ক্ষতি হবে। এমন অনেক কেসে দেখা গেছে মায়ের অতিরিক্ত টেনশন এবং দুর্বলতার জন্য মিসক্যারেজ পর্যন্ত হয়ে গেছে। মিসক্যারেজ কথাটা শুনে আমি বললাম, প্লিজ ডক্টর, এমন কথা বলবেন না। তাহলে তুমি টেনশন কমাও। কিসের এত চিন্তা তোমার মেহের? মাহিনের মতো একজন পার্টনার তোমার পাশে আছে, তারপরও তুমি এতটা হতাশ চিন্তাগ্রস্ত কেন? ডক্টর, মাহিন আমার পার্টনার না, এমনকি এই বেবিটাও আমার না। এটা মাহিন এবং নিধির বেবি। আমার কথাটা শুনে চমকালেন ডক্টর নীলা। বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে তিনি জিজ্ঞেস করলেন, তুমি সারোগেসি করছো? আমি উত্তরে হাসলাম। তিনি আবারও বললেন, তোমার শরীর কন্ডিশন এই প্রসেসের জন্য একদমই ফিট নয়। কোন ডক্টরের আন্ডারে আছো? ডক্টর নিহা আহমেদ। ও,
আর কোনো প্রশ্ন করলেন না ডক্টর নীলা, আমাকে নিজের খেয়াল রাখতে বলে চলে গেলেন। সকাল 8টায় আমি মাহিনের সাথে অ্যাপার্টমেন্টে পৌঁছালাম। বাসায় ঢুকতেই মাহিন আমাকে আমার রুমে বসিয়ে বলল, তুমি রেস্ট করো, আমি আসছি। বলেই ও চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। মায়ের কথা মনে পড়ছে। ফোনটাও মাহিন ভেঙে ফেলেছে। মা নিশ্চয়ই এতক্ষণে আমাকে কয়েকবার ফোন করেছে আর ফোনে না পেয়ে দুশ্চিন্তা করছে। চিন্তা করতে করতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো একদম দুপুর 2টায়। উঠে রুম থেকে বের হতেই দেখলাম পুরো বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখা। কে গোছালো? মাহিন তো কোনো দিন গোছাবে না, তাহলে কে? কথাটা ভাবতে ভাবতেই আমি কারোর হাসির শব্দ শুনে ড্রয়িং রুমের সামনে গেলাম। দেখলাম নিধি আপুর ভাই এবং বোন এসেছে। নিহা আপুই হয়তো বাসাটা গুছিয়েছে। আমাকে দেখে নিহা আপু বলল, এই মেহের, এদিকে এসো। আমি গেলাম। নিহা আপু আমাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা তোমার জন্য মেহের। জানো, আমি সেদিন এই ড্রেসটা দেখে ভেবেছি তোমাকে ছাড়া এটা আর কাউকে মানাবে না। উজ্জ্বল শ্যামবর্ণের এক মায়াবী মেয়ে তুমি। তোমাকে এই হালকা নীল রংটা দারুণ লাগবে। যাও পরে এসো। না আপু, এখন না, আমার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আহ মেহের, রাখো কাজ। আমি বাসাটা গুছিয়েছি আর মাহিন ভাইয়াকে বলেছি দুপুরের খাবারটা বাহির থেকে নিয়ে আসতে। ভাইয়াই আসলো বলে। তুমি চলো আমার সাথে। নিহা আমাকে জোর করে রুমে এনে ড্রেসটা পরালো। তখনও আমার পায়ের ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করলো, তোমার পায়ে কি হয়েছে মেহের? পরে গিয়েছিলাম আপু। তুমিও না মেহের, দেখে শুনে চলবা তো। দাঁড়াও, আমি পেন কিলার দিচ্ছি। নিহা ওর ব্যাগ থেকে পেন কিলার বের করে আমাকে দিল। ও আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও মেহের, দেখবা একদম ব্যথা কমে যাবে। না আপু, আমি খাবো না এখন। আরে কেন? খাও জলদি, না হলে কিন্তু কাজ করতে পারবা না। আর মাহিন ভাইয়া যে রাগী, কাজ ঠিকঠাক মতো না করলে কিন্তু তোমাকে বকা দিবে। আর এখন বাসায় নিধি আপুও নেই যে তোমাকে বাঁচিয়ে দিবে, তাই ওষুধটা খেয়ে নাও। নিহা জোর করতে লাগলো আমাকে ওষুধ খাওয়ার জন্য, কিন্তু আমি যে ওষুধটা খেতে পারবো না। আমাকে ব্যথায় সহ্য করতে হবে। এই সময় কোনো ধরনের পেন কিলার খেতে পারবো না আমি। এটা কিভাবে বোঝাই নিহাকে? আমাকে চুপ থাকতে দেখে নিহা জোর করে আমাকে ওষুধটা খাওয়াতে নিলে মাহিন এসে পড়ে। নিহাকে এক ধমক দিয়ে সরিয়ে দিতেই আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। মাহিন নিহাকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয়। এরপর বলে, খাবার বারো নিহা, আজ সবে একসাথে খাবো। আচ্ছা। নিহা চলে যায়। তখনই আমি ওয়াশরুম থেকে বের হই। মাহিন এসে আমাকে জিজ্ঞেস করে, ওষুধটা খাওনি তো? আমি মাথা নাড়িয়ে না করি। মাহিন এক স্বস্তির শ্বাস নিয়ে বলে, আমি ডক্টর নীলার সাথে কথা বলে এসেছি, উনি তোমায় কিছু মেডিসিন দিয়েছেন, এই নাও। মাহিন আমার হাতে ওষুধগুলো দিয়ে চলে গেল। আমি ওষুধগুলো বের করছি, ঠিক এমন সময় দেখি বিছানার উপর মাহিনের ফোনটা বাজছে। আমি ফোনটা হাতে নিতে দেখি নিধি কল করেছে। কলটা কেটে যাবে ভেবে আমি রিসিভ করি। নিধি একটু অবাক হয় আমাকে দেখে, জিজ্ঞেস করে, মাহিন কোথায় মেহের? মাহিন ফ্রেশ হতে গিয়েছে। নিহার ফয়েজ ভাইয়া এসেছে। ওরা আর কেন গেছে? আচ্ছা শোনো মেহের, মাহিনকে একটু বলে দিও আমাকে যেন যখন তখন ফোন না করে ডিস্টার্ব করে। আমি শুটে থাকি, ওর মতো সারাদিন সমাজসেবা করে বেড়াই না আমি। কথাগুলো বলেই ফোন রেখে দিল নিধি। আমি ফোনটা নিয়ে রুম থেকে বের হতেই ফয়েজ ভাইয়া বলল, মেহের কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনি? ফয়েজ ভাইয়া কিছু বলবেন তখনই মাহিন এসে উপস্থিত হয়। ওকে দেখে ফয়েজ ভাইয়া আর কিছু না বলে চলে যান। সবাই একসাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দেয়। এরপর নিহা আর ফয়েজ ভাইয়া চলে যায়। ওরা চলে যেতেই মাহিন আমাকে ওর রুমে ডাকে। আমি সব কাজ শেষ করে মাহিনের রুমে যাই। মাহিন আমাকে বিছানায় ওর মুখোমুখি বসতে বলে। আমি গিয়ে বসি। এরপর মাহিন আমাকে ঠান্ডা মাথায় বলে, নাইম সবটা জানে মেহের, আর আমি নাইমকে যতটুকু চিনি ও বাবা আমাকে ঠিকই সবটা বলে দেবে, যা আমি চাই না। এর জন্য তোমাকে নাইমের সাথে কথা বলতে হবে। আমি কথা বলবো? হ্যাঁ মেহের, তুমি নাইমকে বলবে ও যেন এই সারোগেসের কথাটা কাউকে না বলে। আমি বললে নাইম কখনোই শুনবে না, তুই তোমাকে বলছে। আচ্ছা, কিন্তু কিভাবে যোগাযোগ করব? আমার ফোনটাও তো আপনি ভেঙে দিয়েছেন। আমার ফোন দিয়ে কল করো নাইমকে, ও
ওর সাথে কথা বলে সবটা ক্লিয়ার করো। আমি নতুন সিম তুলেছি, তাই তুমি বলবে এটা তোমার নতুন নাম্বার, ওকে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ করলাম। মাহিন আমাকে ওর ফোনটা এগিয়ে দিল। আমি ফোন নিয়ে বেলকনিতে চলে গেলাম। নাইমের নাম্বারে ডায়াল করতেই ও রিসিভ করলো। আমার গলা শুনেই জিজ্ঞেস করলো, এটা কার নাম্বার মেহের? আমারই নতুন নাম্বার। ও তো এত রাতে হঠাৎ ফোন করলি যে? নাইম, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে। তুমিও নিশ্চয়ই এটাই বলবে যে আমি যা জেনেছি তা যেন কাউকে না বলি। হ্যাঁ নাইম, দেখো, এটা সম্পূর্ণ মাহিনের পার্সোনাল ব্যাপার, তাই তুমি শুধু শুধু এটা নিয়ে পরিবারে ঝামেলা সৃষ্টি করো না। তুমি আমাকে এই কথা কিভাবে বলতে পারো মেহের? মেহের, এই পুরো ঘটনা তুমি নিজে ভিকটিম। আজ থেকে 6 মাস আগে মাহিন তোমাকে এনেছিল তোমাকে চাকরি দিবে, তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব নেবে বলে। কিন্তু ও কি করলো? এগুলোর বিনিময়ে তোমার সামনে শর্ত রাখলো তুমি যেন ওর বেবির সার্কিট মাদার হও। এতটা সিপ একটা মানুষ কিভাবে হয় মেহের? নাইমের কথার উত্তর আমার কাছে নেই। আমি বিশ্বাস করে ঠকেছি। আমার কাছে কোনো ক্ষমতাই নেই মাহিনের বিরুদ্ধে লড়াই করার। ক্যান্সারে বাবা বহুদিন আগেই হারিয়েছি। মাও হার্টের পেশেন্ট। ওপেন হার্ট সার্জারি করতে হবে মায়ের। অনেক টাকার দরকার। বাবার চিকিৎসার সময় নিজেদের বাড়ি ঘরসহ সমস্ত সম্পত্তি বিক্রি করে মা বাবার চিকিৎসা করিয়েছিল। ফলাফল 1.5 বছরের লড়াই বাবা আমাদের ছেড়ে চলে যায়। এরপর মা ছোট চায়ের দোকানে কাজ করে আমাকে পড়াশোনা করাতে থাকে। রাতে একটা ছোট্ট টিনের ঘরে থাকতাম। এরই মাঝে মা একদিন স্ট্রোক করে। সবাই ধরাধরি করে মাকে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর জানায় মায়ের 1-এর অধিক ব্লক রয়েছে। অবস্থা খুবই খারাপ, দ্রুতই অপারেশন করাতে হবে। দিশেহারা হয়ে পড়ি। অনেকের পায়ে পড়িয়ে কেউই সাহায্য করেনি। কয়েকজন আশ্বাস দিয়েছিল সাহায্য করবে, কিন্তু বিনিময়ে আমাকে এক রাতের জন্য চেয়েছিল। যা শুনে মা বলেছিল মরে যাবে, তাও মেয়ের উপর কলঙ্ক লাগতে দেবে না। দিন যায়, মাস যায়, মায়ের অবস্থা আরও খারাপ হয়ে পড়তে শুরু করে। চিকিৎসার অভাবে নিজের মাকে মরে যেতে দেখতে পারবো না, তাই টাকা জোগাড় করার উদ্দেশ্যে ফুল বিক্রি করতে শুরু করি, যেন ওষুধটা অন্তত কিনে দিতে পারি মাকে। এমনই একদিন সিগন্যালের মাঝে ফুল বিক্রি করছিলাম, তখনই মাহিন আমাকে দেখে। ও আমাকে ডেকে গাড়িতে বসে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। আমার সব কথা শুনে আমাকে সাহায্য করবে বলে কথা দেয়। আমি বোকা, তখনও জানতাম না এই সাহায্যের বিনিময়ে এত বড় কিছু হবে। মায়ের চিকিৎসা করানোটা আমার মাথায় তখন এমনভাবে চেপে বসেছিল যে অন্য কিছু ভাবার কথা মাথায় আসেনি। আমাকে এতক্ষণ চুপ করে থাকতে দেখে নাইম বলল, মেহের, আমি সবটাই জানি। মাহিন ভাইয়া গাড়ির ড্রাইভার আমাকে বলেছে সবটা। তুমি আমাকে একবার বলো তুমি আমার সাথে আছো। আমি মাহিন ভাইয়ের এগেনস্টে কেস করব। কেস? কেস করলে কি আমার মা সুস্থ হয়ে যাবে? আর এই বাচ্চাটার বা দোষ কি? আমি তো সবটা জেনেই পথে হেঁটেছি। কথাটা ভেবে আমি বললাম, মাহিনীর নামে আমি কোনো কেস করতে চাই না নাইম। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। আমাকে তো তুমি একজন ভালো বন্ধু হিসেবে মনে করো, তাহলে আমার কথা চিন্তা করে চুপ থাকো। আমার বিষয়ের কোনো কথা তুমি বলো না, প্লিজ নাইম। শেষের কথাগুলো কান্না মিশ্রিত কণ্ঠে বললাম। নাইম কোনো প্রতিক্রিয়া করলো না। কিছুক্ষণ পর এক দীর্ঘশ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পেলাম। এরপরই কল কেটে গেল। আমিও চোখের পানি মুছে নিয়ে রুমে এলাম। রুমে আসতেই দেখি মাহিন একের পর এক চুমুক দিয়ে চলেছে ওয়াইনের গ্লাসে। ওর চোখও লাল হয়ে গেছে। মাহিনের সামনেই ওর অন্য ফোনটা রাখা, তাতে ভিডিও কল চলছে। ভিডিও কলে নিধি আপু রয়েছে। মাহিন অকথ্য ভাষায় কয়েকটা গালি নিধি আপুর উদ্দেশ্যে ছুড়ে বলল, আমি যা বলি তা মিথ্যে হয় না। তুই মা হতে চাস না বলে আমি সবাইকে লুকিয়ে মেহেরকে এনেছি। এরপরও তুই বলিস আমি নাকি তোকে ডিস্টার্ব করি, তোর কেয়ার করি না, মেন্টালি সিকের মতো আচরণ করি। আরে আমি তোকে ভালোবাসি বলেই এত কিছু করেছে। তুই কি করেছিস আমার জন্য? মাহিনের কথা শুনে নিধি চটে গিয়ে বলল, এসব ননসেন্স কিভাবে বলতে পারো তুমি মাহিন? আর নিজের ভাষা সংযত করো। আমি মেহের নই, আমি নিজে ইনকাম করি আর নিজে একজন ফেমাস পারসন। তোমার এসব নোংরা কথা বরং তুমি গিয়ে তোমার অন্য কাউকে বলো। আমি কি বললে তোমার আমাকে প্রয়োজন? তো তোমার প্রয়োজন যদি আমি আমার ক্যারিয়ার রেখে চলে আসবো, এসব ফালতু কথা ভাবো কিভাবে তুমি? চত্ব সব। নিধির কথায় মাহিনের রাগ বেড়ে গেল। চিৎকার করে বলল, যা, লাগবে না তোকে।
বলেই টেবিলের সব কিছু নিচে ফেলে দিল। আমি বুঝতে পারছি না কি করব। আমার মনে হয় এই সময় এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি চুপচাপ দরজার কাছে যেতেই দেখি দরজা লক। আমি হাইটে 5 ফুট 2, দরজার লক পর্যন্ত হাত আমার পৌঁছায় না। কি করব? আমার ভাবনার মাঝে মাহিনীর দৃষ্টি পড়ে আমার দিকে। ওর চোখে মুখে হিংস্রতা। হঠাৎ এক অজানা ভয়ে আমার মন কু ডাকতে লাগলো। মাহিন আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে একদম লেগে গিয়েছি। মাহিন আমার একদম সামনে এসে দাঁড়িয়ে এক হাত উপরে তুলে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ মেহের? না, আমি রুমে যাব, দরজাটা খুলে দিন। একটু থাকবে আমার সাথে? মাহিনের এহেন কথায় আমি কি বলবো ভেবে পেলাম না। আমার এই মুহূর্তে মাহিনকে সত্যি ভয় করছে। আমি মাহিনকে বললাম, একটু সরুন, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাহিন সরে দাঁড়ালো, আমাকে বলল, আসো বেলকনিতে বসে। আমার উত্তরের অপেক্ষা না করেও চলে গেল বেলকনিতে। আমিও গেলাম। মাহিন আমাকে ইশারায় ওর পাশে বসতে বলল। আমি বসলাম। মাহিন আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমাকে উদ্দেশ্য করে বলল, মেহের, আমি যদি তোমাকে বলি আজ সারাটা তুমি এইভাবেই বসে থাকবে আর আমার কথা শুনবে, তুমি কি রাজি হবে আমার কথায়? আপনি আমার সাথে কথা বলবেন? হুম। মাহিন আমাকে এমন কথা বলবে কখনো ভাবিনি। মাহিন তো আমাকে সব সময় ব্যবহারই করে গেছে। মাহিন কি তবে আবারও আমাকে ব্যবহার করছে? আমার ভাবনাগুলো ইদানিং আমাকে ভীষণ পীড়া দেয়। এত কষ্ট কেন হয় আমার? কারণে অকারণে আমার কষ্ট হয়। আমাকে চুপ করে থাকতে দেখে মাহিন বলল, কি ভাবছো মেহের? নিধি রিপ্লেসমেন্ট ভেবেছেন আমাকে? আমি কারো জায়গায় থাকতে রাজি নই। কথাটা হয়তো মাহিনের পছন্দ হলো না। উঠে বসে দু হাতে আমার গাল চেপে ধরে বলল, আমি রিপ্লেসমেন্ট আনিনি আর না আনবো। কাক ময়ূর পুচ্ছে লাগলেই ময়ূর হয় না। তো চাইলেই নিধি হতে পারবি না। তো এসব অহেতুক কথা বলিস না। ছাড়ুন আমাকে। আমি ভুল কিছু বলিনি। যে আপনি আমাকে নিজের থেকে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন, আজ সেই আপনি আমার কাছে আসছেন, এর মানে কি দাঁড়ায়? চুপ। আমি তোর কাছে কোনো কৈফিয়ত দিব না। 1 বছরের কন্ট্রাক্টে আমার সব কথা শুনে চলবি তুই। আমার উপর কোনো কথা বলতে পারবি না। বলেই মাহিন আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো। আমার রাগ হলো, কিন্তু আমি নিরুপায়। কথা না বাড়িয়ে আমি বেলকনি থেকে উঠে এলাম। রুমে এসে দরজা খোলার বৃথা চেষ্টা করতেই মাহিন এসে বলল, কাজগুলো পরিষ্কার করো। দরজাটা খুলে দিন। আমি পরিষ্কার করে দিচ্ছি। মাহিন দরজার লক খুলে দিল। আমি রুমটা পরিষ্কার করে দিয়ে নিজের রুমে এসে বসলাম। বড্ড ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে না দরজা লক করতে, তাই দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে পেটের উপর ভারী কিছু টের পেয়ে ঘুম ভেঙে যায় আমার। তাকিয়ে দেখি মাহিনকে। আপনি? শ্, আমি আমার বেবির সাথে কথা বলতে এসেছি। তুমি ঘুমাও, আমাকে ডিস্টার্ব করো না। মাহিন ঘুমাতে বললেও আমার ঘুম উড়ে গিয়েছে। অদ্ভুত লাগছে, তবে আমি কিছু বলতে পারবো না। শর্ত অনুযায়ী এই 1 বছরে মাহিনের প্রতিটা কথা আমাকে মেনে চলতে হবে। কথাটা ভেবেই বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাহিন বিড়বিড় করে অনেক কথা বলল, যার কিছুটা আমি বুঝি আর কিছুটা বুঝিনি। কথা বলতে বলতে মাহিন ঘুমিয়ে পড়ে। আমি মাহিনকে বালিশে শুয়ে দিই। এরপর নিচে গিয়ে শুয়ে পড়ি। সকাল 9টায় আমার ঘুম ভেঙে মাহিনের ফোনের আওয়াজে। মাহিনও উঠে পড়ে শব্দে। আমাকে বলে, ফোনটা নিয়ে এসো তো। আমি গিয়ে ফোনটা এনে দিই। মাহিন কল রিসিভ করেই নিজের রুমে চলে যায়। আমি বুঝতে পারি নিধি কল করেছে। আমি বিছানা গুছিয়ে সব কাজ সেরে নিই। দুপুর 1টা বাজে। আমি মাহিনকে গিয়ে বলি, আমি মার সাথে দেখা করতে যাব। মাহিন আজ হসপিটালে যায়নি, রুমে বসে কাজ করছিল। আমার কথাটা শুনে কড়া গলায় বলল, সামনের কয়েক মাসে তুমি মাত্র 2 দিন দেখা করতে যাবে আন্টির সাথে। আমি চাই না বাইরের কেউ তোমাকে দেখো কি অবস্থায়। কিন্তু আমি না গেলে মার খেয়াল কে রাখবে? আর অপারেশন কবে হবে? অপারেশন সেদিন হবে যেদিন আমার বেবি দুনিয়াতে আসবে। কি? আপনি তো বলেছিলেন সামনের মাসে অপারেশন করবেন, তাহলে এখন কথা ঘোরাচ্ছেন কেন? দেখুন মাহিন, আমি কিন্তু কথার খেলাফ মানব না। মাহিন বসা থেকে উঠে দাঁড়ালো, শার্ট চেঞ্জ করতে করতে বলল, আমি জানি আন্টির জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। আমি যখন বলেছি অপারেশন 9 মাস পরে হবে, তখন 9 মাস পরেই হবে। ক্লিয়ার? না, আপনি এমন কেন করছেন মাহিন? 9 মাসে তো মা অনেক কষ্ট পাবে। প্লিজ মাহিন, এমনটা করবেন না। আপনি অপারেশন করুন, মা সুস্থ হয়ে যাক,
আমি কথা দিচ্ছি আমি আপনার বেবিকে সুস্থভাবে আপনার হাতে তুলে দেব। সে তুমি এমনিতে আমার বেবির খেয়াল রাখবে, নাহলে তুমি আর তোমার মা দুজনেই শেষ। মাহিন, আমি ভালো নই মেহের, এটা শুরুতে তুমি বুঝেছ, তাই আমার কাছে ভালো কিছু আশা করো না। যেভাবে আছো সেভাবেই থাকো। আন্টির দিকটা আমি সামলাবো বলেছি যখন, তখন নিশ্চিত থাকো। কথাগুলো বলেই মাহিন বেরিয়ে গেল। যেতে যেতে বলে গেল, আমার ফিরতে রাত হবে, দরজা লক করে দিও। আমার কানে সে কথা গেল না। আমার এই মুহূর্তে ইচ্ছে করছে মাহিনকে খুন করতে। আমার অনুভূতি নিয়েও খেলছে। আমাকে হসপিটাল যেতেও বারণ করে দিল। এভাবে ঘরবন্দি হয়ে বাঁচা যায়? 2 মাস পর সন্ধ্যা নামছে ধরণীর বুকে। সারাদিন একা একা কাটলেও এখন আমার দম বন্ধ হয়ে আসছে। কারোর সাথে কথা বলতে পারলে একটু ভালো লাগতো। মাহিনের ফিরতে রাত 11টা 12টা বেজে যায়। আরও থাকলেও বাকি, আমার সাথে তো আর কথা বলবে না প্রয়োজন ছাড়া। এভাবে কি করে সুস্থ সন্তান জন্ম দেব আমি? নিজে যেখানে একটু কথা বলার জন্য হাহাকার করি, প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছি, সেখানে এক ছোট্ট প্রাণকে কি করে সুস্থ রাখবো আমি? কথাগুলো বড্ড ভাবাচ্ছে আমাকে। আমার ভাবনার মাঝেই কলিং বেল বাজলো। ধীর পায়ে গিয়ে দরজা খুলতেই দেখি নাইম দাঁড়ানো। নাইম ভেতরে এসে দরজাটা লক করে দিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? চলে যাও নাইম, মাহিন দেখলে ঝামেলা করবে। করুক, আমি তোমার জন্য এসেছি মেহের। তুমি আমার সাথে চলো। কোথায় যাব? আমার বাসায় চলো মেহের, আমার বাসায়। আমি, শিলা, আমাদের 5 বছরের মেয়ে স্নেহা রয়েছে। তুমি ওখানে ভালো থাকবে। এভাবে একা একা থাকলে তুমি বাঁচবে না মেহের। এটা একটা অসুস্থ পরিবেশ। আমার কিছু করার নেই, আমি চুক্তিবদ্ধ। মেহের, নিজের যদি না বাঁচো তখন চুক্তি দিয়ে কি করবে? চলো আমার সাথে। তুমি বাড়াবাড়ি করছো নাইম, মাহিন জানলে ভীষণ রেগে যাবে। তুমি চলে যাও। আচ্ছা, একবারে না গেলে কয়েক ঘন্টার জন্য অন্তত চলো। স্নেহা তোমার সাথে দেখা করতে চেয়েছে। স্নেহার কথা শুনে আমার মন নরম হলো। প্রথম যেদিন আমি স্নেহাকে দেখি, ও নিজের ছোট ছোট হাতে আমাকে জড়িয়ে ধরেছিল। মেয়েটার মুখ বড্ড মায়া ভরা। আমি ভাবলাম মাহিন তো রাত 11টা 12টার আগে আসবে না, আমি বরং দেখা করে আসি স্নেহার সাথে। আমি রাজি হলাম নাইমের সাথে যাওয়ার জন্য। বললাম, আমি 9টার মধ্যে চলে আসব। নাইম রাজি হলো। আমি ওর সাথে গেলাম। বাসায় পৌঁছাতে স্নেহা এবং ওর মা শিলা এসে আমাকে জড়িয়ে ধরল। শিলা মেয়েটা বড্ড মিশুক। মাহিনের বাবা মা 2 ছেলের বিয়ে দিয়ে 2 ছেলের সংসারই আলাদা করে দিয়েছেন। নাইম পেশায় ইঞ্জিনিয়ার, শিলা হাউসওয়াইফ। 5 বছরের স্নেহাকে নিয়ে ছোট্ট এক সুখের সংসার ওদের। আমার ভীষণ ভালো লাগে ওদের পরিবারটাকে। প্রথম যখন আমি মাহিনের সাথে ওর ফ্ল্যাটে উঠি, তখন একবার নাইম ওর পরিবার নিয়ে গিয়েছিল দাওয়াতে। নিধি সেদিনও শ্যুটে ছিল। আমি সব রান্না করেছিলাম। নাইমের কাছে সেদিন আমাকে হেল্পিং হ্যান্ড পরিচয় দিয়েছিল মাহিন। কথাটা মনে হইতেই এক বিষাদ কাজ করে মনে। আজকের সন্ধ্যাটা স্নেহা এবং শিলার সাথে গল্প করে বেশ ভালো সময় কেটেছে। শিলা আমাকে বলেছে মাঝে মাঝেই আসতে গল্প করার জন্য। শিলাকে সবটাই বলেছে নাইম। গল্প করতে করতে কখন যেন 10টা বেজে যায়। আমি নাইমকে বলি আমাকে বাসায় দিয়ে আসতে। রাত 10:30টায় নাইম আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। আমি লিফটে উঠতেই চমকে যাই, কেননা আমার মুখোমুখি মাহিন দাঁড়িয়ে আছে। মাহিন আমাকে দেখে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? আমি কি বলবো বুঝতে পারছি না। মাহিন নাইমকে পছন্দ করে না। এখন ওকে নাইমের কথা বলা মানেই ঝামেলা বাঁধবে, তাই চুপ করে থাকাটাতেই উত্তম মনে করলাম। এরই মাঝে লিফট 8 তলায় পৌঁছে গেল। লিফট থেকে আমাকে টেনে নিয়ে বাসায় ঢুকালো মাহিন। হুঙ্কার ছেড়ে জিজ্ঞেস করলো, আমাকে না বলে বাইরে যাওয়ার সাহস কি করে হয় তোমার? আমি নিশ্চুপ। তা দেখে মাহিন আবারও বলল, কার সাথে বাইরে গিয়েছিল মেহের? একা। মিথ্যা। আমাকে মিথ্যা বলিস তুই? কোথায় গিয়েছিলে বল? কথাটা মাহিন আমার হাত শক্ত করে চেপে ধরে জিজ্ঞেস করলো। এবার আমি সত্য কথা বলে দিলাম। এতে মাহিনের রাগ বেড়ে গেল। চর বসালো আমার গালে। ছিটকে নিচে পড়ে গেলাম আমি। তাতে মাহিনের খেয়াল নেই। ও আমার চুলের মুঠি ধরে বলল, তুই কি ইচ্ছে করে আমার সাথে এমন করছিস নাকি তুই অবুঝ? আমি না করেছিলাম নাইমের সাথে কথা বলতে, কেন শুনিস নে? ছাড়ুন আমাকে।
তুই নাইমের বাসায় গিয়ে আমাদের চুক্তি সম্পর্কে কথা বলেছিস, যার ভিডিও করেছে নাইম। এবার এটা যদিও পুলিশে দেয় অথবা আমার বাবা মাকে দেয়, ভাবতে পারছিস কি হবে? কি? আমি ভীষণভাবে অবাক হলাম ভিডিওর কথাটা শুনে। শিলা আপু কথায় কথায় আমার শারীরিক অবস্থা নিয়ে কিছু পরামর্শ দিচ্ছিল। তখনই কথা উঠল সারোগেসি নিয়ে। এরপরই শিলা আপু জানালো সে সব জানে। তখন আমিও কিছু কথা বলি। এগুলো যে ভিডিও করতে পারে ওরা আমার ধারণাতেও ছিল না। মাহিন আমাকে চুপ থাকতে দেখে আমাকে বলল, এখন আমাকে বল, তোকে কি করা উচিত? একে তো চুক্তির বাইরে গিয়েছিস, আমাকে না বলে বাইরে গিয়ে অন্যদের হাতে প্রমাণ দিয়ে এসেছিস। এখন আবার নাইম আমাকে কল করে হুমকি দিচ্ছে, যদি আমি তোকে ছেড়ে না দিই তাহলে ভিডিওটা বাবা মাকে এবং পুলিশের কাছে দেবে। আমি বুঝতে পারিনি মাহিন এমন কিছু হবে। আমার কোনো কথাই মাহিন শোনার মতো অবস্থায় নেই। ও আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে কাউকে কল করলো। আমি কোনো রকম উঠে দাঁড়িয়ে বললাম, মাহিন শান্ত হন, আমি বুঝিনি কি করে সবটা হয়ে গেল। আমি দুঃখিত মাহিন। এই চুপ, এত বড় একটা ব্লান্ডার করে সরি বলবি না। আমার মনে ভয় হতে লাগলো, মাহিন যদি এখন মায়ের অপারেশন না করে বা মায়ের দায়িত্ব ছেড়ে দেয়, কি করব আমি? একদিনের হসপিটাল বিল ৮০,০০০ টাকা। কোথায় পাবো আমি এত টাকা? আমার মাথা হ্যাং করতে লাগলো। তখনই মাহিন এসে আমার সামনে একটা পেপারস রাখলো। আমি জিজ্ঞেস করলাম, কিসের পেপার এটা? রেজিস্ট্রি পেপার, সাইন করো। হতভম্ব হয়ে গেলাম আমি। কল্পনারও বাহিরে ঘটা এই ঘটনা কি করে সামলাবো আমি? মাহিন কি পাগল হয়ে গেল? আপনি এসব কি করছেন? নিধি জানে এসব? জানানোর সময় নেই, তুই সাইন কর। যে ব্লান্ডার করেছিস সেটা সামলানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। মাহিন। চুপ। কলম হাতে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। মাথা কাজ করছে না। মাহিনের মতো একজনকে কিছুতেই আমি বিয়ে করতে পারবো না। কলম হাতে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি, মাথা কাজ করছে না। মাহিনের মতো একজনকে কিছুতেই আমি বিয়ে করতে পারবো না। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মাহিন আমার হাত ধরে চেপে ধরলো, হিসিয়ে বলল, নাটক করিস না, সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি সাইন কর। আমি পারবো না মাহিন। এটা শুধু একটা আই ওয়াশ, তুই সাইন করবি কিনা? না। মাহিন এবার আমাকে চড় মারার জন্য হাত উঠাতেই বেল বেজে উঠল। মাহিন আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দরজা খুলতে গেল। কয়েক মিনিটের ব্যবধানে মাহিনের সাথে নিধি ভেতরে এলো। আমাকে দেখে নিধি বিরক্ত হলো। মাহিনকে জিজ্ঞেস করলো, ও আবার এখানে কেন? ও এখানেই থাকবে। নিধি চটে গেল। আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, তুমি আসলে প্রেগন্যান্ট? নিধির প্রশ্নটা আমার পছন্দ হলো না। আমি বললাম, এটা কেমন প্রশ্ন আপু? নিধি উত্তর করলো না। হঠাৎ করেই নিধির মুখের আদল পাল্টে গেল। হন হন করে রুমে গিয়ে দরজা লক করে দিল। মাহিন সেদিকে পাত্তা না দিয়ে আমার দিকে তাকালো। মাহিনকে কিছু বলার সুযোগ না দিয়ে আমিও রুমে চলে এলাম। হে যাত্রায় বেঁচে গেছি। নিধি আপু বাঁচিয়ে দিয়েছে। রাত 12টা। নিধি আপুর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। নিজের রুমে বসেই আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মাহিনের সাথে নিধি আপু ঝামেলা করছে। মাহিনের কোনো আওয়াজ না পেয়েও এবার এক বিরাট ধমক দিয়ে উঠল মাহিন। বাজখাই কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি না তুমি এমন বিহেভিয়ার কেন করছো। আমি তোমার অনুমতি নিয়ে সবটা করেছি, তাহলে? এ কথা শুনে নিধি মাহিনের শার্টের কলার ধরে বলে উঠল, আমি তোমাকে বলেছিলাম আমি মা হতে চাই না, তখন তুমি জানলে তুমি বাবা হতে ভীষণভাবে ইচ্ছুক। আমি মজা করে বলেছিলাম তাহলে অন্য কারো থেকে বাচ্চা ধার করে আনো। তুমিই বলেছিলে চলো সারোগেসি করি। আমি কাজে ব্যস্ত থাকাই তেমন মাথা ঘামায়নি। কিন্তু মাহিন, ওই মেয়েটার শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট। এটা স্বাভাবিক কি করে? ওর শরীরে আমাদের সন্তান। আমি তো অক্ষম নই মাহিন, আমি মানতে পারছি না এটা। মাহিন উত্তর করল না নিধির কথায়। শার্টের কলার সারিয়ে নিয়ে বিছানায় বসলো। নিধি বলল, ওকে বের করে দাও মাহিন, আমি মাবো প্লিজ মাহিন। মাহিন নিধির দিকে তাকালো, হেসে বলল, এই কথাটা কয়েক মাস আগে বললে আজ আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আসতো না। আমি মেহেরকে বের করে দিতে পারবো না, ওর মাঝে আমার অস্তিত্ব আছে। মাহিন। মাহিন নিধির সাথে আর কথা বাড়ালো না। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নিধি দু হাতে চুল টেনে ধরল নিজের। একটা মেয়ে আর যাই হোক স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সেখানে অন্য একটা মেয়ে তাদের বাচ্চা ক্যারি করবে না, নিতে পারছে না নিধি। রাত 2টো। নিধির পাশ থেকে মাহিন উঠে এলো আমার রুমে। আমার ঘুম খুবই পাতলা, একটা মশা গেলেও ঘুম ভেঙে যায় আমার। মাহিন এসে আমার টেম্পারেচার চেক করলো, এরপর আমার পাশে বসে রইল।
গত কয়েক মাসে মাহিন আমার পাশে এভাবেই রাতে বসে থাকে, ভোর হলেই চলে যায় নিজ রুমে। আজ হয়তো তাই করবে। মাহিন কিছুক্ষণ চুপ করে বসে থেকে আমার শরীরে কম্বল ঠিক করে দিয়ে চলে গেল। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে উঠে বসলাম। ঘুম আসছে না আমার, মাথায় অনেক রকম চিন্তা ঘুরছে। আজকে নিধির ব্যবহার আমাকে ভাবিয়ে তুলেছে। সত্যি বলতে নিধির রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এখানে নিরুপায়। আমার হঠাৎ করে দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি উঠে রুমের বাহিরে এলাম। মাহিনের রুমেই আমার ইনহেলারটা রয়েছে। আমি চাই না এখন ওদের ডাকতে, কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। বাধ্য হয়ে মাহিনের রুমের দরজায় নক করলাম। কয়েকবার নক করতেই মাহিন ছুটে এলো। আমার অবস্থা দেখে মাহিন অস্থির হয়ে উঠল, আমাকে কোলে তুলে বিছানায় শোয়ালো, ইনহেলারটা এনে দিল। আমি শুধু মাহিনকে দেখছিলাম। কিছুক্ষণ সময় পর ধীরে ধীরে আমার অবস্থা স্বাভাবিক হলো। নিধি আমাকে বলল, তুমি কি ম্যানার্স জানো না? এত রাতে কিভাবে একটা কাপলার রুমে নক করো? সরি। আমার সরি বলাটা মাহিনের পছন্দ হলো না। ও নিধিকে বলল, ওর দায়িত্ব এখন আমাদের নিধি, তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? নিধি আপু রাগ করে রুম থেকে বের হয়ে গেল। নিজেকে অপরাধী লাগছে। পরিস্থিতি এতটা হাতের বাইরে চলে যাবে ভাবিনি। আমাকে চুপ করে ভাবতে দেখে মাহিন বলল, ঘুমানোর চেষ্টা করো, কালকে সকালে ডক্টরের কাছে যাব। বলেই মাহিনও চলে গেল। পরের দিন ডক্টরের কাছে যেতে হবে, অথচ আমার ইচ্ছেই করছে না যাওয়ার। সকালে একবার মাহিনকে বলেছিলাম আসার সময় যেন একবার মার সাথে দেখা করতে দেয়, কিন্তু মাহিন রাজি হয়নি। আমি রেডি হয়ে চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কালকে নিধি আপু বলার পর বেশ কয়েকবার আয়নায় নিজেকে দেখেছি আমি। পেটটা একটু বড় হয়েছে, তবে খুব নিখুঁত চোখে পর্যবেক্ষণ না করলে বোঝা যাবে না। ঢিলে ঢালা জামা পরায় এখন একদমই বোঝা যাচ্ছে না। আমি আজ প্রথমবার আলট্রা করব। জানি না কেন খুব ভয় করছে। ডক্টর হিনা একটা সেমিনারের বাইরে গিয়েছেন, তাই আজ আমরা ডক্টর নীলার কাছে যাব। মাহিন গাড়িতে অপেক্ষা করছে। আমি গিয়ে গাড়িতে উঠতেই মাহিন গাড়ি স্টার্ট দিল। নিধি আপুকে সকাল থেকে দেখিনি, হয়তো বাইরে গিয়েছে। মাহিনকে জিজ্ঞেস করার সাহস হয়নি। বেশ অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা পৌঁছালাম হসপিটালে। ডক্টর নীলা আমাকে দেখে মলিন হাসলো। মাহিনের সাথে টুকটাক কথা বলে আমাকে নিয়ে গেল আলট্রা রুমে। মাহিন অপেক্ষা করছে কখন ডক্টর ওকে ডাকবে। বেশ কিছুটা সময় পার হওয়ার পর নার্স মাহিনকে গিয়ে বলল, আপনাকে ডক্টর ভেতরে ডাকছে। মাহিন ঝড়ের গতিতে ভেতরে এলো। আমার চোখে তখন পানি। মাহিন আমার দিকে তাকিয়ে ডক্টরকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা ডক্টর? জি। মাহিনের পা থমকে গেল। ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ডক্টর? বেবি ঠিক আছে তো? বেবির হার্টবিট আসেনি। মাহিন একদম থমকে গেল। কাপা কাপা স্বরে জিজ্ঞেস করলো, আপনার কোথাও ভুল হচ্ছে ডক্টর, ভালো করে দেখুন। আমি ভালো করে চেক করেই বলছি মাহিন, বেবির হার্টবিট আসেনি। আমি কিছু মেডিসিন দিচ্ছি আর কিছুদিন দেখার জন্য বলবো। যদি এরপরও হার্টবিট না আসে তাহলে আমাদের স্টেপ নিতে হবে। ডক্টরের কথায় আমার মাথা ঘুরতে শুরু করলো। মাহিনও থম মেরে বসে আছে, পকেটের ফোনটা বাজছে। মাহিনের সেদিকে কোনো খেয়াল নেই। ডক্টর নীলা আমাদের রেখে একটু বাইরে গেলেন। মাহিন আমার পাশে এসে বসলো। আমি বললাম, এখন কি হবে? এতদিনের সব কষ্ট কি তবে বৃথা? উত্তর দিল না মাহিন। ডক্টর নীলা এসে বলল, মাহিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। মাহিন ডক্টর নীলার সাথে গেল। আমি এখনও বুঝতে পারছি না এখন কি করব আমি। যদি হার্টবিট না আসে তাহলে তো সব শেষ হয়ে যাবে আমার। এত কষ্টের কোনো মানই যে থাকবে না। আমার আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। আর ভাবতে পারছি না। পেটও চিনচিন ব্যথা হচ্ছে। অতিরিক্ত প্রেশার নেওয়ার ফলে নাক দিয়ে ব্লাডও আসছে। নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করছি। তখনই মাহিন কথা শেষ করে এলো। আমি মাহিনের পিছু পিছু এলাম। গাড়ির সামনে এসে দাঁড়াতেই মাহিন আমার গাল চেপে ধরে বলল, তুই ইচ্ছে করে কিছু করেছিস তাই না? তুই আমার সাথে শত্রুতা করছিস। যদি বেবির হার্টবিট না আসে তাহলে তোর হার্টবিটও চিরতরে বন্ধ হয়ে যাবে, মনে রাখিস। বলেই মাহিন গাড়িতে উঠে যায়। পুরো রাস্তা মাহিন কোনো কথা বলেনি আমার সাথে। জানি না ডক্টরের সাথে কি কথা হয়েছে মাহিনের। ভেবেছিলাম ফেরার পথে যে কোনোভাবে মাহিনকে মানাবো মার কাছে নিয়ে যাওয়ার জন্য। তার হলো না। বাসায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। মাহিন আমাকে নামিয়ে দিয়েই চলে গেল।
আমি ফ্ল্যাটের সামনে এসে বেল দিতেই নিধি আপু দরজা খুলল। আমি ভেতরে আসতেই নিধি আমাকে জিজ্ঞেস করলো, মাহিন কোথায়? হয়তো চেম্বারে গিয়েছে। চেক আপ করিয়েছো? হ্যাঁ। কিন্তু আমি তো শুনেছি তুমি যে ডক্টরকে দেখাও, মানে হিনা আহমেদ, তিনি বিডিতে নেই তাহলে? হ্যাঁ, অন্য ডক্টর দেখিয়েছি। ও, একটা কথা জিজ্ঞেস করি মেহের। বলো। মাহিন তোমাকে টাচ করেছে কখনো? তুমি নিশ্চিত বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? আমি অবাক হই নিধির প্রশ্নে, মাথা নাড়িয়ে না করি। নিধি আর কিছু বলে না। রুমে গিয়ে বসতেই নিধি আমার জন্য জুস নিয়ে আসে। মেহের, এটা তোমার জন্য। ধন্যবাদ আপু। জুস খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিতেই আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। মনে হচ্ছে পেটের সব কিছু ফেটে বেরিয়ে আসছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। এমন কেন হলো হঠাৎ করে? জুস খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিতে আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। মনে হচ্ছে পেটের সব কিছু ফেটে বেরিয়ে আসছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। এমন কেন হলো হঠাৎ করে? আমি কয়েকবার নিধিকে ডাকলাম, কিন্তু না, কোনো সাড়া শব্দ নেই নিধির। আমার নিঃশ্বাস আটকে আসছে। কি হলো আমার? জুসের মধ্যে কি তবে কিছু ছিল? কথাটা মাথায় আসতেই আমি চমকে উঠলাম। তখনই মাহিন ছুটে এলো, আমার মাথাটা নিজের কোলের উপর নিয়ে বলল, কি হয়েছে মেহের? আমি ব্যথায় কথা বলতে পারছি না। মাহিন আমার অবস্থা দেখে কিছু একটা আশঙ্কা করলো। দ্রুত আমাকে কোলে তুলে বের হলো রুম থেকে। নিধি ব্রেডে জেলি লাগাচ্ছিল। মাহিনকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখন বাসে কি করছো মাহিন? আর ওর কি হয়েছে? মাহিন পারে না চোখ দিয়ে নিধিকে জ্বালিয়ে দেয়। আমাকে নিয়ে বের হয়ে যেতে যেতে মাহিন বলল, কাজটা ঠিক করো না নিধি, এর পরিণাম ভালো হবে না। নিধি শুকনো ঢোক গিলল। ছুটে রুমে গিয়ে দেখলো কোনো ব্লাড আছে কিনা। না, বিছানার চাদরে কোনো ব্লাড নেই। সন্ধ্যা 6টা বাজে। চারিদিকে মাগরিবের আজান হচ্ছে। মাহিন কর্মজীবনে যোগ দেওয়ার পর কোনো দিন নামাজই পড়েনি, অথচ আজ মাহিন নামাজে দাঁড়িয়েছে। সময়ের সাথে নিজের পাপের পাল্লা ভারী করেছে, ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি। আজ নিজ সন্তানের সুরক্ষা কামনায় মাহিন রবের কাছে 2 হাত তুলে প্রার্থনা করছে। সময় আর পরিস্থিতি হয়তো আসলে মানুষের মাঝে একটু হলেও পরিবর্তন আনে। নামাজ শেষে মাহিন ছুটে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে ডক্টর নীলার মুখোমুখি হয় মাহিন। আইসিইউর সামনে ডক্টর নীলা দাঁড়িয়েছিল। মাহিন এক পলক আইসিইউতে নজর বুলিয়ে ডক্টর নীলাকে জিজ্ঞেস করলো, ডক্টর বেবি? ডক্টর নীলা মাহিনের অস্থিরতা দেখেই বললেন, এ যাত্রায় বেবি বেঁচে গেছে, কিন্তু বেবির হয়তো জন্মের পর কোনো সমস্যা হতে পারে। শিওর নয় আমি, তবে আশঙ্কা আছে। মাহিন ডক্টরের শেষ কথাগুলো ঠিকভাবে শুনল না। বেবি ঠিক আছে শুনে মাহিনের মাঝে খুশির ঝলক দেখা গেল। ডক্টর নীলা আরও বলল, আজকের দিনটা মেহেরকে অবজারভেশনে রাখবো। ঠিক আছে ডক্টর। মাহিন আইসিইউর ভিতরে এসেই কিছুক্ষণ বসে রইল। এরপর একটা ফোন আসায় বের হয়ে গেল হসপিটাল থেকে। আমার জ্ঞান ফেরে রাত 8টায়। ডক্টর নীলা আমাকে সবটা বলে। তিনি আমাকে এও বলে যে, মাহিনের চোখে আজ আমি প্রথম তোমার জন্য ব্যাকুলতা দেখেছি মেহের। তুমি যখন কষ্ট পাচ্ছিলে মাহিন তা অনুভব করছিল, আর তাই সে নামাজে দাঁড়িয়ে পড়ে। আমি হাসলাম ডক্টরের কথা শুনে। বললাম, আমার জন্য না, নিজের সন্তানের জন্য ছিল এগুলো। আমি তো শুধু একটা মাধ্যম এখানে। আমার উপর মাহিনের কোনো অনুভূতি নেই ডক্টর। হুম, হয়তো বেবির জন্যই মাহিন অস্থির হয়েছিল, কিন্তু তার 50% তোমার জন্যও ছিল। আমার চোখ ভুল করবে না মেহের। কথাটা বলেই ডক্টর নীলা চলে গেলেন। আমি চোখ বন্ধ করে নিলাম। পদে পদে এত বিপদ আর সহ্য হয় না আমার। কবে যে একটু শান্তি পাবো। সময় গড়ালো। দীর্ঘ রাত শেষে নতুন ভোরের সূর্য উঠল। সূর্যের আলো চোখে পড়তেই আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখি মাহিন আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। আমার নড়াচড়াতে মাহিনের ঘুম ভেঙে যেতেও জিজ্ঞেস করলো, ঠিক আছো এখন? কোনো কষ্ট হচ্ছে? না, ঠিক আছি। মাহিন স্বস্তির শ্বাস ছাড়ল। এরপর উঠে গেল। কিছুক্ষণের মাঝেই নার্স এলো আমাকে নিতে। 1 ঘন্টার মধ্যে সমস্ত ফর্মালিটি শেষ করে বাসায় ফিরলাম। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিতেই নিধির চিৎকার শুনতে পেলাম। মাহিনের সাথে আবারও ঝগড়া করছে।
এরা তো ঝগড়া কেন করে? কি সমস্যা এদের? হাহ, আমার আর ভালো লাগছে না। অনেকক্ষণ চিল্লাচিল্লির পর নিধি আমার কাছে এলো, আমাকে বলল, তুমি চলে যাও, আমাদের তোমাকে দরকার নেই। তোমার জন্য শুধু শুধু আমার সংসারে ঝামেলা হতে, চলে যাও মেহের। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোথায় যাব আমি? মার চিকিৎসা কে করাবে? আর এই বেবি, ওর কি হবে? আমাকে ভাবতে দেখে নিধি আমার হাত ধরলো, আমাকে সোজা রুম থেকে টেনে বের করে আনলো। এরপর দরজা খুলে দিয়ে বলল, চলে যাও মেহের। এবার রুম থেকে মাহিন ছুটে এলো, নিধিকে বলল। ওর সাথে এমন কেন করেছ? নিধি উত্তর করলো না। ও আমাকে বের করে দেওয়ার জন্য আমাকে ধাক্কা দিল। আমি কোনো রকম দেয়াল ধরে নিজেকে সামলে নিলাম। মাহিন ছুটে এসে আমার পাশে দাঁড়ালো, নিধির গালে চড় বসিয়ে দিয়ে বলল, আজ তুমি সব লিমিট ক্রস করে ফেলেছো নিধি। তোমার জন্য আজ আমার বাচ্চার লাইফ রিস্ক হয়েছে, তো ভাবি তোমাকে কিচ্ছু বলিনি, এখন আবারও তুমি মেহেরকে ধাক্কা দিলে? তোমার কি লজ্জা নেই? নিধি গালে হাত দিয়ে আমার দিকে আঙ্গুল তুলে বলল, ওর জন্য তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? ও একটা বাইরের মেয়ে মাহিন, আমি মা হতে পারি। ওকে আমাদের মাঝে দরকার নেই, আর না ওর বাচ্চার দরকার। তাই ওকে আজ আমি আমাদের জীবন থেকে বের করে দিয়েছি। আমি অবাক হলাম নিধির এই পরিবর্তন দেখে। প্রথম যেদিন আমার সাথে নিধির দেখা হয় হসপিটালে, ও বলেছিল ও কখনো মা হতে চায় না, কেননা এতে করে ওর বডির ফিটনেস নষ্ট হবে আর মুখের উজ্জ্বলতাও হারিয়ে যাবে। সামান্য একটা বাচ্চার জন্য ও এত কিছু হারাতে পারবে না। সেই নিধি আজ বলছো মা হতে চায়? ওরা আমাকে কি পুতুল ভেবেছে, যখন যা ইচ্ছে হবে তাই করবে? আমি পারছি না এসব নিতে। মাহিন আমাকে দু হাতে ধরে রেখেছে বলেই দাঁড়িয়ে থাকতে পারছি, না হলে আমার ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। নিধি এবার আরও কিছু বাজে কথা বলল, যা বলার মতো না। আমার সাথে আমার মাকে তুলে কিছু কথা বলতে গেলে মাহিন বাধা দেয়। এতে করে মাহিনের সাথে ভয়াবহ ঝগড়া হয় নিধির। এক পর্যায়ে নিধি বাসা ছেড়ে চলে যায়। অন্য সময় হলে মাহিন হয়তো নিধির পিছন যেত, তবে আজ যায়নি। মাহিনের প্রচণ্ড রাগ উঠছে, বোঝাই যাচ্ছে। মাহিন আমাকে রুমে দিয়ে চলে গেল নিজ রুমে। আমার এখন নিজেকে সব থেকে নিকৃষ্ট মনে হচ্ছে। আমার জন্য একটা সংসারে ঝামেলা হচ্ছে। মা যদি জানতে পারে তাহলে তো এমনিতেই মরে যাবে। না, আমাকে শক্ত থাকতে হবে। নিজের জন্য না হোক বাচ্চাটার জন্য ঠিক থাকতে হবে। কথাগুলো ভেবে এক দীর্ঘশ্বাস ছাড়লাম। 2 মাস পর। এই 2 মাসে নিধির কোনো খবর আমি পাইনি। হয়তো মাহিন ঠিকই জানে নিধির কথা, তবে আমাকে বলেনি, আর আমারও সাহস হয়নি জিজ্ঞেস করার। তবে এই 2 মাসে মাহিন কাজ নিয়েই ব্যস্ত থেকেছে। আমার জায়গা এখন মাহিনের বেডরুমেই হয়েছে। মাহিন তেমন রাগ করে না আমার উপর। আমি যতটুকু মাহিনকে বুঝেছি ও এমনিতে ভালো, তবে ওর কথা না শুনলে ওর রাগ উঠে যায়, আর সেই সময় মাহিন হিংস্র হয়ে পড়ে। আজ আবারও চেক আপ করাতে এসেছি। আলহামদুলিল্লাহ, আজ আমার বাচ্চার হার্টবিট পাওয়া গেছে। আমার থেকে বেশি খুশি আজ মাহিন হয়েছে। ওই প্রথম খুশিতে আমাকে জড়িয়ে ধরেছে। সেই মুহূর্তে আমি থমকে গিয়েছিলাম। মাহিনের মুখে এই কয়েক মাসে আমি হাসি দেখিনি, অথচ আজও হাসছে। মাহিন পুরো হসপিটালের সবাইকে মিষ্টি মুখ করায়। উপস্থিত সকলে অবাক চোখে আজ মাহিনের খুশি দেখছে। আজ আলটাতে বাবুকেও দেখা গিয়েছে। মাহিনের খুশি যেন ধরছে না। 5.5 মাস চলছে আমার, পেট অনেকটাই বোঝা যায়। এখন মায়ের সাথে দেখা করা সম্ভব না, তবুও দূর থেকে একবার মাকে দেখতে চাই আমি। মাহিনের মুডও ভালো আছে, তাই আমি মাহিনকে গিয়ে বলি, শুনুন, বলো। আমি আজকে একটু হার্ট ফাউন্ডেশনে যেতে চাই। মাহিন কথাটা শুনে চুপ করে রইল। আমি আবারও বললাম, আমি দূর থেকে দেখে চলে আসবো মাহিন, প্লিজ। আচ্ছা, চলো। মাহিন আমাকে নিয়ে গেল হার্ট ফাউন্ডেশনে। আমি মায়ের কেবিনের সামনে দাঁড়িয়ে মাহিনকে জিজ্ঞেস করলাম, কেমন আছে মা এখন? ভালো আছে। এই কয়েক মাস অবজারভেশনে থেকে উনি এখন প্রস্তুত অপারেশনের জন্য। সব ঠিকঠাক থাকলে আগামী পরশুদিন ওনারা অপারেশন করব। আমি চমকালাম কথাটা শুনে। মাহিন তো বলেছিল বেবি হওয়ার পরও অপারেশন করবে, তাহলে এখন মত পাল্টালো কেন? কথাটা মাহিনকে জিজ্ঞেস করার সাহস হয়নি। মাহিন আমাকে কিছু বলতে উদ্যত হতেই পুলিশ অফিসার এবং নাইমকে দেখা যায় রিসিপশনে। মাহিন আমাকে ধাক্কা দিয়ে মায়ের কেবিনে ঢুকিয়ে দরজা বাহির দিয়ে লক করে পর্দা টেনে দেয়। মা ঘুমাচ্ছিল। আমার উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায়। মা আমাকে দেখে কিছুটা অবাকের সুরে জিজ্ঞেস করে,
তুই এখানে কখন এলি? আমি কি বলবো বুঝতে পারছি না। মার মাথার কাছে দাঁড়িয়ে আছি বলেই হয়তো মা আমাকে পুরোপুরি দেখতে পায়নি। আমাকে চুপ থাকতে দেখে মা আবারও বলল, কি হলো মেহের, সামনে আয়। আমি কি করব? মায়ের সামনে যাওয়া সম্ভব না। আমার কোনো প্রতিক্রিয়া না পেয়ে মা উঠে বসার চেষ্টা করতেই মাহিন এসে মায়ের সামনে দাঁড়ালো, বলল। মা মাহিনের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। মাহিন আমাকে আড়াল দিল। সুযোগে আমি মাহিনের পেছনে গিয়ে দাঁড়ালাম। মাহিন আমাকে আড়াল দিয়ে বসলো। মা আমাকে দেখে হাসলো, জিজ্ঞেস করলো, কতদিন পর তোকে দেখলাম মেহের, কেমন আছিস? উত্তরে হালকা হেসে বললাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? মা এবার মাহিনের দিকে তাকালো। মাহিন মায়ের চেক আপ করছিল। মা বলল, মাহিনের জন্য এখনো বেঁচে আছি। ছেলেটা প্রতিদিন নিয়ম করে হসপিটালে এসে একবার দেখা করত এবং যাওয়ার সময় একবার দেখা করে যেত। সেদিন আমাকে মিষ্টিও খাইয়েছে জানিস, মাহিনের পরিবারে ছোট্ট সদস্য আসছে বলে। মায়ের শেষ কথাটা শুনে আমি শুকনো ঢোক গিললাম। মা আবারও বলল, আমি দোয়া করি মাহিনের পরিবার ভালো থাকুক। মাহিন মায়ের কথায় হালকা হাসলো। এরপর নার্সের সাথে মেডিসিন নিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে আমি কেবিন থেকে বের হয়ে এলাম। কিছুক্ষণের মধ্যে মাহিনও বের হলো। আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হসপিটালের বাহিরে এলো। গাড়ির সামনে দাঁড়িয়ে মাহিন আমাকে বলল, আমি 30 মিনিট সময় নিয়েছি ওদের থেকে তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আপনাকে কেন পুলিশের সাথে যেতে হবে? নাইম কি কোনো ঝামেলা করেছে? বুঝতে পারছি না, চলো তোমাকে বাসায় রেখে আসি। মাহিন আমাকে বাসায় দিয়ে দ্রুত বেরিয়ে গেল। আমার চিন্তা হতে লাগলো, নাইম কি তবে সব কিছু পুলিশকে বলে দিয়েছে? এমন হলে তো সবাই সবটা জেনে যাবে। মাহিন আমাকে শেষ করে ফেলবে এমনটা হলে। চিন্তাগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে। চিন্তা করতে করতে আমি ড্রয়িং রুমের সোফায় বসে ঘুমিয়ে পড়ি। রাত 8টায় কলিং বেলের শব্দে ঘুম ভাঙে আমার। আমি গিয়ে দরজা খুলতে মাহিন ভেতরে এসে আমাকে বলে, খেয়েছো? আপনি কোথায় ছিলেন সারাদিন? পুলিশ কি বলেছে? আমি অনেক টেনশনে ছিলাম। তেমন কিছু না, তুমি খেয়েছো? না। আচ্ছা খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে মাহিন রুমে চলে গেল। আমি তাকিয়ে রইলাম মাহিনের যাওয়ার দিকে। না চাইতো মাহিনের সাথে একটা সংসার তৈরি হয়েছে আমার। এটাকে সংসার নাম দেওয়া ঠিক হবে কি না আমার জানা নেই। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে একটা সংসারের, তবে আমার তেমন স্বপ্ন ছিল না। আমার একটাই স্বপ্ন ছিল মাকে সুস্থ করে তোলা। আর তার জন্যই আজ এই পরিণতি আমার। মাতৃত্ব খুব সুন্দর এক অনুভূতি, যদি হাজবেন্ড ভালো হয়। আর যদি মাতৃত্ব হয় একটা টাকা উপার্জনের মাধ্যম, তাহলে এর থেকে নিকৃষ্ট কিছু হতে পারে না। জীবনের অনেক এমন সিদ্ধান্ত থাকে যা আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিতে হয়। আমারটাও এমনই ছিল। কথাগুলো ভাবতেই এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাহিন অবশ্য এখন রাগ করে না আমার উপর। এই সুযোগ নিয়েই সাহস করে মাহিনকে আজকে একটা কথা জিজ্ঞেস করব ভাবলাম। মাহিন ফ্রেশ হয়ে আসতেই আমি বললাম, নিধি কোথায় মাহিন? মাহিন চুল মুছছিল। আমার প্রশ্ন শুনে ওর হাত থেমে গেল। বলল, নিধির খোঁজ আমি জানি না, সেদিনের পর ওর সাথে আর কোনোভাবে যোগাযোগ করতে পারেনি। ও। হুম। বলেই মাহিন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আমি মাহিনকে আর কোনো প্রশ্ন করিনি, ইচ্ছে করিনি আমার। তবে এইটুকু জানি মাহিন আমাকে মিথ্যা বলেছে। 1 মাস পর, এই 1 মাসে মাহিন আমার সব থেকে বড় স্বপ্ন পূরণ করেছে। মায়ের অপারেশনটা করেছে। মা এখন আলহামদুলিল্লাহ সুস্থ, তবে কিছু কমপ্লিকেশন দেখা দেওয়ায় এখনও হসপিটালেই আছে মা। আমি 2বার দেখা করতে গিয়েছিলাম মার সাথে। দূর থেকেই দেখে চলে এসেছি। ভীষণ ইচ্ছে করেছে মাকে একটু জড়িয়ে ধরি, কিন্তু আমি পারিনি। বেলকনিতে দাঁড়িয়ে এসব কথাই ভাবছিলাম, তখনই কলিং বেল বেজে উঠল। আমি দ্রুত গিয়ে দরজা খুলতেই এক দফা অবাক হলাম। বাহিরে নাইম দাঁড়িয়ে আছে। নাইম আমাকে দেখে জিজ্ঞেস করলো, মেহের, মাইন ভাই কোথায়? মাহিনের কথা জিজ্ঞেস করায় আমি একটু অবাকই হয়েছি। মাহিন এক সেমিনারে 15 দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছে। মিথ্যা। মানে? নাইম হাঁপাচ্ছিল। আমার মানে জানতে চাওয়ায় নাইম ওর ফোনটা বের করলো। এরপর আমার সামনে ধরে বলল, দেখো, মাইন ভাই পুলিশ কাস্টাডিতে রয়েছে। আজ সকালেই মাইন ভাইকে কোর্টে তোলা হয়েছে। এখন সম্ভবত কোর্টের হার্ড ট্র্যাপ ব্রেক চলছে।
তাই তখন কিছু সাংবাদিক এটা নিউজ করেছে। মানে কি এসবের? মাহিন তো বলেছিল ও সেমিনারে যাবে, তাহলে এসব কখন হলো? আমি সবটা জানি না মেহের। কালকে নিধির একটা ইন্টারভিউ টিভিতে দেখাচ্ছিল, তাতেও মাহিন সম্পর্কে কিছু কথা বলে এবং জানায় মাহিন ওকে টিস করেছে। তোমার কথাও উল্লেখ করেছে নিধি। নিধি আপু এসব বলেছে? হ্যাঁ মেহের, নিধির মাহিন ভাইয়ের বিরুদ্ধে কেস করেছে 1 মাস আগে। তখন পুলিশের কাছে জোরালো কোনো প্রমাণ না থাকায় মাহিন ভাইয়াকে কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখন 1 মাস আগে মাহিনের ড্রাইভার করিমের কাছ থেকে পুলিশ সবকিছু ইনফরমেশন পায়। এরপরে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়। আচ্ছা মিহির, মাহিন ভাইয়া তোমাকে সেমিনারে যাওয়ার কথাটা কিভাবে জানিয়েছিল? ফোন করে বলেছিল, হঠাৎ করে নাকি প্ল্যান হয়েছে। হাই, সব মিথ্যে। মেহের, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। আমি তোমাকে বাঁচানোর জন্য মাহিনের সাথে লড়াই করেছি ঠিকই, কিন্তু আজ মাহিন ভাই বিনা দোষে শাস্তি পাচ্ছে। তুমিই পারবে ভাইকে মিথ্যা অপরাধে শাস্তি পাওয়া থেকে বাঁচাতে। নাইমের কথাগুলো শুনে আমার মাথা ঘুরতে শুরু করলো। এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছুই জানি না। নাইম আমাকে নিয়ে দ্রুত আদালত প্রাঙ্গণে পৌঁছালো। আমি নাইমকে জিজ্ঞেস করলাম, মাহিন কোথায়? নাইম ডানে বামে তাকিয়ে বলল, এখানে তো ছিল, দাঁড়াও দেখি। বলেই নাইম একটু দূরে গেল। আমার দেখা হলো নিধির সাথে। ও আমার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে পরখ করতে ব্যস্ত। আমি নিধিকে বললাম, মিথ্যা কেন ছড়াচ্ছ নিধি? নিধি চলে গেল কথাটা শুনে, দাঁত কটমট করে বলল, আমার কথা শোনোনি মাহিন? তোমার জন্য আমার গায়ে হাত তুলেছ, এর মাসুল তোকে দিতেই হবে। মাহিন তোমার হাজবেন্ড হয় নিধি? হুম, হাজব্যান্ড ছিল। আজ থেকে কয়েক মাস আগে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। নিধির কথায় আমি অবাক হই। মাহিন তো একবারও আমাকে এই কথাটা জানায়নি। নিধি আমাকে অবাক হতে দেখে আবারও বলে, মাহিনের জন্য কষ্ট হচ্ছে তোমার? আহারে বেচারি। আমিও উত্তর করলাম না নিধির কথায়। ও আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমি কোর্টের ভেতরে যেতেই শুনলাম দুজন বলাবলি করছে, বিখ্যাত হার্ট স্পেশালিস্ট মাহিন আফসার কিনা একটা মেয়েকে বাধ্য করে সারোগেসি করিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমরাও না, মেয়েটার জন্য বড্ড মায়া হচ্ছে। এই মেয়েটা কীভাবে পারলো এসব সহ্য করতে? আরে মেয়েটার মা অসুস্থ, এই জন্যই মেয়েটা বাধ্য হয়ে এই প্রসেসে রাজি হয়েছে। কিন্তু মেয়েটা ফিজিক্যালি ফিট না এই প্রসেসের জন্য। আবার মাহিনের ওয়াইফও তো সমক্ষ বাচ্চা জন্ম দিতে। তাহলে জানি না বাবা, এই ডক্টরকে সমস্যা। যত কিছুই হোক না কেন, একটা কুমারী মেয়ের জীবন নষ্ট করা ঠিক হয়নি মাহিন আফসারের। কথাগুলো বলেই ওরা দুজন কোর্টের ভেতরে চলে গেল। আমি কোর্টরুমের দরজায় দাঁড়িয়ে ভেতরে তাকাতেই মাহিনকে দেখতে পেলাম। পুরো শরীরে মারের দাগ, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, শরীরের বিভিন্ন অংশ জখম হয়ে আছে। মাহিনের অবস্থা দেখে নিজের অজান্তেই আমার চোখে পানি এলো। হ্যাঁ, তুই মারা হয়েছে ওকে যে মাহিন ঠিকমতো কথাই বলতে পারছে না। আমি নীরবে চোখের পানি মুছে নিতেই নাইম এসে আমার পাশে দাঁড়ালো, বলল, চলো মেহের, তোমাকে সত্যিটা বলতে হবে যে মাহিন ভাই তোমাকে জোর করেনি। তুমি নিজ ইচ্ছায় এই প্রসেসে রাজি হয়েছ। আর সব কথা থেকে কথা, সব কিছুতেই প্রত্যক্ষভাবে তুমি জড়িয়েছিলে। তুমিই একমাত্র প্রমাণ করতে পারো মাহিন ভাই নিধিকে চিট করেনি। আমি মাথা নাড়িয়ে নাইমের কথায় সম্মতি দিলাম। নাইম আমাকে কোর্ট রুমের ভেতরে নিয়ে গেল। আমাকে দেখে মাহিনের নিস্তেজ চোখ দুটো সতেজ হয়ে উঠল। নিধির পক্ষে আইনজীবী মোশাররফ রহমান তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে পরখ করতে ব্যস্ত। নাইম ইশারা করল মাহিনের পক্ষে আইনজীবী রায়হান মির্জাকে। রায়হান মির্জা জজকে উদ্দেশ্য করে বললেন, জজ সাহেব, ইনি হচ্ছেন মেহের আফরোজ, যাকে ঘিরে এত কিছু। নিধি আরমিন বলেছিলেন মেহের নির্দোষ, তাকেও মাহিন আসবার ব্যবহার করেছেন। এবার আমরা সব সত্যটা মেহের আফরোজের মুখে শোনার অনুমতি চাই। জজ অনুমতি দিলেন। আমাকে দাঁড় করানো হলো মাহিনের মুখোমুখি কাঠগড়ায়। আমার দৃষ্টি স্থির মাহিনের দিকে। রায়হান মির্জা আমাকে প্রশ্ন করতে শুরু করলেন, আপনার পুরো নাম? মেহের আফরোজ। আপনার সাথে ডক্টর মাহিন আসবারের প্রথম পরিচিত কিভাবে হয়েছিল?
আমি ফুল বিক্রি করতাম। একদিন সিগন্যালে ঘুরে ঘুরে ফুল বিক্রি করছিলাম, তখন মাহিনের গাড়িতেও নক করি ফুল বিক্রির জন্য। মাহিন গ্লাস নামিয়ে আমার থেকে ফুল নেয় এবং জানতে চায় কেন আমি পড়াশোনা না করে ফুল বিক্রি করছি। আমি জানাই আমার পারিবারিক দুরবস্থা সম্পর্কে। তখনই সিগন্যাল ছেড়ে দেয়। বাকি সব গাড়ির মতো মাহিনের গাড়িও চলে যায়। এরপর দুদিন পর মাহিন আবারও এসে ওই সিগন্যালে, যেখানে আমি ফুল বিক্রি করতাম। মাহিন আমাকে নিয়ে পাশের এক রেস্টুরেন্টে যায়। ওখানেই ও আমাকে সারোগেসির কথা জানায়। আমি সবটা জেনেই রাজি হই সারোগেসির জন্য। আমার কথাগুলো শুনে উপস্থিত সকলে থম মেরে গেলেও মাহিনের দৃষ্টি আমার দিকে স্থির। ও আমাকে হয়তো কিছু বলতে চাইছে, আমি মাহিনের চোখের ভাষা বুঝতে পারছি না। এরই মাঝে রায়হান মির্জা বলেন, তাহলে এটা তো ক্লিয়ার যে মেহের আফরোজ সব কিছু জেনেই রাজি হয়েছিলেন। তাহলে আমার মক্কেল মাহিন আসফার এখানে নির্দোষ জজ সাহেব। রায়হান মির্জার কথা শেষ হতেই নিজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আইনজীবী মোশাররফ রহমান। তিনি বললেন, আমরা না হয় বুঝলাম যে প্রথম এলিগেশন, অর্থাৎ অন্য একটি মেয়েকে ব্যবহার করে মাহিন আসফার সারোগেসি করিয়েছেন, তা ভুল। কিন্তু বাকি দুইটা এলিগেশন এখনও রয়েছে। এক, মাহিন আসফার নিজের ওয়াইফ নিধি আরমিনকে ঠকিয়ে অন্য একটি মেয়েকে নিজেদের ফ্ল্যাটে এনে তুলেছেন এবং মেয়েটির শারীরিক কন্ডিশন সারোগেসির জন্য ফিট না জেনেও লাইফ রিস্ক নিয়ে তিনি মেয়েটিকে এই কাজটি করতে বাধ্য করেছেন। আমি এই বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই মিস মেহের আফরোজাকে। জজ অনুমতি দিলেন মোশাররফ রহমানকে। তিনি আমাকে প্রথমেই জিজ্ঞেস করলেন, আপনি এখন কত মাসের অন্তঃসত্ত্বা ম্যাডাম? 7.5 মাস। তো এ 7.5 মাসের প্রেগনেন্সি জার্নিতে আপনার কোনো কমপ্লিশন আসেনি? এবার আমি চুপ করে গেলাম। মোশাররফ রহমান হেসে বললেন, এ 7.5 মাসে আপনার বহু শারীরিক সমস্যা দেখা দিয়েছে মেহের আফরোজ। এমনকি আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে ডেলিভারির সময়। ঠিক বলছি না আমি? আমি নিশ্চুপ। মোশাররফ রহমান আবারও বললেন, দেখুন জজ সাহেব, কীভাবে মেয়েটির অসহায়ত্বের সুযোগ নিয়ে মাহিন আসফার মেয়েটির ফায়দা লুটেছেন। সারোগেসি প্রসেসের ফলে মেয়েটির জীবনে ঠিক কত বড় অন্ধকার নেমে এসেছে তা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। আমি বলবো মাহিন আসফারের মতো একজন কালো মনের মানুষের কঠিনতর শাস্তি হওয়া উচিত। না। আমি না করে উঠতে মোশাররফ রহমান বললেন, কেন না? নিশ্চয়ই উনি আপনাকে ভয় দেখিয়েছেন, তাই না? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার এবং আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না। নির্ভয়ে সবটা আদালতকে বলুন। এই ক্ষেত্রে মাহিন নির্দোষ। আমি নিজে সবটা জেনেই রাজি হয়েছি, তাই মাহিনের দোষ নেই এখানে। কিন্তু মাহিন আসফার যখন জানালেন আপনার শারীরিক অবস্থা ফিট নয় এই প্রসেসের জন্য, তখন তো তিনি আপনাকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি না করেননি। তিনি আপনাকে বাধ্য করেছেন সারোগেসি করতে। আপনি বারবার একই কথা কেন বলছেন? আমি যখন নিজের সব কিছু জেনে বুঝে এগ্রিমেন্ট পেপারে সাইন করেছি, তখন মাহিন দোষী কী করে হয়? দোষী হয় এই কারণে যে ওনার ওয়াইফ সক্ষম থাকা সত্ত্বেও উনি সারোগেসির কল্পনা করেছেন এবং তাতে আপনার মতো এক অনাথ অসহায় মেয়ের জীবন নিয়ে খেলেছেন। এমনকি যে ডক্টরের কাছে আমরা প্রথম গিয়েছিলাম তার সামনে পর্যন্ত নিধি জানিয়েছে ও মা হতে চায় না। আপনার বিশ্বাস না হলে হসপিটালের সিসিটিভি থেকে দেখে নিয়েন যে নিধি আপু সত্যি কথা বলেছে কিনা। এবার মোশাররফ রহমানের মুখ কালো হয়ে গেল। পরপর দুটো অভিযোগই মাহিন নির্দোষ। একটু থেমে মোশাররফ রহমান বললেন, তবে এই কথা তো মিথ্যা নয় যে একটা মেয়ের জীবনে রিস্ক আছে জেনেও তাকে দিয়ে সারোগেসি করানোটা মাহিন আসফারের উচিত হয়নি। যতই হোক উনি একজন ডক্টর। একজন ডক্টরের পক্ষে এমন অমানবিক কাজ আশা করা যায় না। উনি কোনো যোগ্যতাই রাখেন না ডক্টর হওয়ার। আমি চাইব মহামান্য আদালত যেন মাহিন আসফারের ডক্টরের লাইসেন্স ক্যান্সেল করে দেয়। লাইসেন্স ক্যান্সেল করার কথা শুনে আমি বললাম, মাহিন এমন কিছু করেনি যাতে ওর লাইসেন্স ক্যান্সেল করতে হবে। মোশাররফ রহমান বললেন, উনি একজন ডক্টর হয়ে আপনার লাইফ রিস্ক আছে শুনেও এমন এক ঘৃণ্য কাজ করেছে। আবার আপনার মায়ের চিকিৎসা করানোর কথা বলে আপনাকে সারোগেসি করতে বাধ্য করেছে। ওনার মতো ডক্টর সমাজের অভিশাপ। না। আপনি আবারও না বলছেন মিস মেহের আফরোজ। আপনি কি বুঝতে পারছেন না আপনার সাথে ঠিক কত বড় অন্যায় হয়েছে? সারোগেসিটা আপনার জীবনের অভিশাপ মেহের আফরোজ। আপনার জীবনের সবথেকে বড় ঝুঁকি এটা। আমি বুঝলেও আপনি বুঝতে পারছেন না। মাহিন জানতো বলেই ও সারোগেসি শেষ অবধি করেনি। বেবিটা মাহিনের বায়োলজিক্যাল বেবি। হোয়াট?
পুরো কোর্টরুম জুড়ে পিনপতন নীরবতা। মোশাররফ রহমান আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি মাহিনের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি কি কোনো ভুল করলাম? কথাটা বড্ড ভাবাচ্ছে আমাকে। আমার ভাবনার মাঝেই মোশাররফ রহমান নিজের চেয়ারে গিয়ে বসলেন। রায়হান মির্জা আমাকে আরও কিছু প্রশ্ন করলেন। এরপর আদালতে প্রমাণিত হলো নিধিকে মাহিন চিট করেনি, আর না আমার সাথে অন্যায় করেছে। কেননা আমি সব কিছু জেনে এরপর সাইন করেছি এগ্রিমেন্ট পেপারে। সমস্ত এগ্রিমেন্ট পেপার কোর্টে শো করানো হলো। মাহিন মুক্তি পেল, বরং মিথ্যা কেস করার জন্য নিধি শাস্তি পেল। আমার ইচ্ছে করলো না আর কোর্টে দাঁড়িয়ে থাকতে। মনটাও ভীষণ খারাপ। আমি ধীর পায়ে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম। মাহিন নাইমের সাথে গাড়িতে আগে থেকে বসেছিল। আমি গিয়ে পেছনের সিটে বসলাম। গাড়ি চলতে লাগলো। গাড়িতে মাহিন একটা কথাও আমার সাথে বলেনি। বাসায় পৌঁছে মাহিনকে নাইম ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে দিয়ে এরপর চলে গেল। মাহিন আমার সাথে এখনও কোনো কথা বলছে না, তাই আমি মাহিনকে গিয়ে বললাম, আপনি কি আমার উপর রাগ করেছেন? মাহিন আমার দিকে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে বলল, তোমাকে কে বলেছিল কোর্টে যেতে? কেন গিয়েছিলে? আমি না গেলে আপনার জেল হয়ে যেত। হলে হতো, তোমার কি? আমার কিছুই না মাহিন। আপনি একটা বাচ্চার জন্য এত কিছু করেছেন, অথচ সে যখন আর কিছুদিনের ব্যবধানে দুনিয়াতে আসতে চলেছে, সেই সময় আপনি থাকবেন না, তাহলে ওর কি হবে? এবার মাহিন চুপ করে গেল। আমি আবারও বললাম, যতদূর বুঝেছি ওর দায়িত্ব আপনার একার মাহিন। নিধি আপু আর আপনার সাথে নেই, তাই আপনার যদি আজ শাস্তি হতো তাহলে ওকে আমি কার কাছে দিয়ে যেতাম? আমি না থাকলে আমার অস্তিত্ব হয়ে ও ঠিকই থাকতো। আজ হোক বা কয়েক বছর পর আমি ঠিকই ফিরতাম। ততদিনকে ওর খেয়াল রাখতে পারতে না তুমি মেহের? এতই তারা তোমার আমার ঘর ছেড়ে যাওয়ার? মাহিনের শেষ কথাটা আমাকে অবাক করলো। আমি বললাম, আমার সাথে আপনার সম্পর্ক কি মাহিন? আমি আমার মাকে বাঁচাতে এত কিছু করেছি, আর আপনি একটা বাচ্চার জন্য। আমরা দুজনই দুজনের প্রয়োজন মেটাতে এই পথে এসেছি, তাহলে আজ ছেড়ে যাওয়ার কথা আসছে কোথা থেকে? তাহলে স্বীকার করলে তুমিও লোভী মেয়েদের একজন। মায়ের জীবন বাঁচাতে নিজের সবটুকু বিলীন করতে একবারও ভাবনি। আমি হাসলাম কথাটা শুনে। চোখ মুছে নিয়ে বললাম, দুনিয়াতে অনাথ এতিমদের বেঁচে থাকা খুব কঠিন মাহিন। প্রতি পদে পদে তাদের সাথে ঘটে বীভৎস ঘটনা। আমি চাই না এমন জীবন। আমি আমার মাকে নিয়ে বাঁচতে চাই। আমার বিয়ে সংসার এসবের ইচ্ছে নেই। আমি শুধু আমার মাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই। দিন শেষে মায়ের কোলে মাথা রেখে একটা শান্তির ঘুম চাই, আর তার জন্য আমাকে ত্যাগটুকু তো করতেই হতো। মাহিন হাসলো আমার কথা শুনে। আমার দু কাঁধে হাত রেখে বলল, একটা বাচ্চার জন্য আমি উন্মাদ হয়ে গেছি মেহের, আর এর জন্য আমি তোমাকে ব্যবহার করেছি। হ্যাঁ, ব্যবহার করেছে, কিন্তু সেটা তোমার ইচ্ছা। আমি কখনো তোমাকে জোর করিনি। কথাটা মাহিন খুব গর্বের সাথে বলল। আমি মাহিনের হাত সরিয়ে দিলাম। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললাম, জীবনে এমন অনেক মোড় আসে মাহিন, যখন অনেক কিছুই আমাদের ইচ্ছে না থাকলেও নাটক করে যেতে হয়। আপনি এসব বুঝবেন না। 15 দিন পর মাহিন এখন অনেকটা সুস্থ। কাল থেকেও হসপিটালে যাবে বলে ঠিক করেছে। এই 15 দিনে মাহিন আমার সাথে একটা কথাও বলেনি। আমিও আর যেচে কথা বলতে চাইনি। কাল রাত থেকেই আমার পেটে মৃদু ব্যথা শুরু হয়েছে। শুরুতে তো ভেবেছিলাম নর্মাল ব্যথা, কিন্তু সকাল থেকে ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে। আমার কেন যেন একটা ভয় হচ্ছে। বাবু নড়াচড়া কম করছে, তাই ভাবলাম আজ মাহিনকে বলবো। কথাটা ভেবেই আমি মাহিনের রুমে গিয়ে নক করলাম। দেখি দরজা খোলা। ভেতরে ঢুকতেই দেখি মাহিন শাওয়ারে গিয়েছে। বিছানার উপর বসে অপেক্ষা করতে লাগলাম মাহিনের বের হওয়ার জন্য। কিছুক্ষণের মাঝে মাহিন বের হলো। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মেহের? আমার ভীষণ খারাপ লাগছে মাহিন। পেটে মৃদু ব্যথা ছিল কাল থেকে, সেটা আজ সকাল থেকে ধীরে ধীরে বাড়ছে। বুঝতে পারছি না কি হলো। মাহিন ভ্রু কুঁচকে আমাকে জিজ্ঞেস করলো, তোমার তো এখন 8 মাস হয়নি, এরই মধ্যে এমন ব্যথা তো স্বাভাবিক নয়। জানি না মাহিন, বুঝতে পারছি না কিছু। কথাটা বলে আমি বিছানা থেকে দাঁড়াতেই মাহিন চিৎকার করে উঠল। তাকিয়ে দেখি বিছানা রক্তে লাল হয়ে গিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানেও রক্ত। মাহিন ছুটে আমার কাছে এলো। আমার ব্যথা তখন ক্রমশ বাড়ছে। মাহিন আমাকে বসালো বিছানায়। বালিশের পাশ থেকে ফোন নিয়ে কল করলো ডক্টর নীলাকে। ডক্টর নীলা বলল দ্রুত হসপিটালে নিয়ে যেতে। মাহিন ফোন রেখে আমাকে জিজ্ঞেস করলো, মেহের, একটু
কষ্ট করে লিফট পর্যন্ত চলো। আমি পারলাম না মাহিনের কথা শুনতে। আমার তখন প্রচণ্ড লিভার পেইন উঠে গেছে। মাহিন যখন বুঝলো আমি যেতে পারবো না, তখন ও আমাকে কোলে তুলে নিল। আমি মাহিনের বুকের অংশের শার্ট খামচে ধরলাম। মাহিন দ্রুত আমাকে নিয়ে লিফটের সামনে যেতেই দেখলো লিফট বন্ধ। মাহিনের মাথা খারাপ হয়ে গেল। উপায় না পেয়ে আমাকে কোলে করেই 6 তলা থেকে নামতে শুরু করলো। নামতে নামতে আমাকে বলল, একটু কষ্ট করো মেহের, এই তো এখন আমরা হসপিটাল যাব। মাহিন, আমার ভয় করছে, খুব কষ্ট হচ্ছে আমার। এটা স্বাভাবিক মেহের, প্রতিটা মেয়েকে মা হতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয়। একটু সহ্য কর, আমরা এখন হসপিটালে পৌঁছে যাব। আমি কান্না করতে লাগলাম। মাহিন দ্রুত নামলো। পুরো সিঁড়ি রক্তে লাল হয়ে আছে। সেদিকে তোয়াক্কা না করে মাহিন দ্রুতই আমাকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে শুরু করলো। আমার ব্যথা তখন সহ্য সীমানার বাহিরে। মাহিন আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ড্রাইভ করছে। এরই মাঝে রাস্তার এক বিরাট জ্যাম দেখে মাহিন রং সাইড দিয়েই গাড়ি টান দিল। পেছনে পুলিশ পড়ল। মাহিন যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাচ্ছে। একটা সময় ব্যথায় আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। মাহিন আমার অবস্থা দেখে আমার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছু সময় পর হসপিটালে পৌঁছালাম আমরা। মাহিন আমাকে কোলে তুলে হসপিটালের ভেতরে নিয়ে গেল। ডক্টর নীলা সব কিছু ঠিক করে রেখেছিল। মাহিন আমাকে স্ট্রেচারে শুয়ে দিতেই আমি ওর হাত শক্ত করে ধরলাম। মাহিন আমাকে বলল, আর একটু মেহের, দেখো আমরা এসে পড়েছি, তুমি শুধু চোখ বন্ধ করো না প্লিজ মেহের। এরই মাঝে ডক্টর নীলা এলো। মাহিনকে বলল, আপনি ওটির বাহিরে অপেক্ষা করুন। মাহিন রাজি হলো না, বলল, আমি মেহেরের সাথে ওটির ভেতরে থাকতে চাই ডক্টর, ওরা আমাকে দরকার। কিন্তু মাহিন, আপনি কিভাবে ওটিতে যাবেন? বোঝার চেষ্টা করুন। আমি তোর হাজব্যান্ড ডক্টর, আমি তো চাইলে যেতেই পারি ওর সাথে। ও একা ভয় পাবে ডক্টর, আমাকে যেতে দিন প্লিজ। ঠিক আছে, আপনি চেঞ্জ করে আসুন। জি, আর শুনুন। ডক্টর নীলা ওটিতে যেতে নিলেই মাহিনের ডাকে ঘুরে তাকালো। মাহিন নিচু স্বরেই বলল, নর্মাল ডেলিভারি কি সম্ভব? বলতে পারছি না, ওনার সিমটমে তো মনে হচ্ছে বেবির নর্মাল ডেলিভারিতেই হবে। তাহলে ভালো ডক্টর, আমি চাই না সি সেকশন হোক, কারণ আমার বেবির জন্য ওর জীবনে কোনো এফেক্ট পড়ুক, তা আমি চাই না। বুঝেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। বলেই ডক্টর নীলা ওটিতে ঢুকলো। আমার অবস্থা তখন আরও খারাপের দিকে। অনেকক্ষণ চেষ্টা করার পর নর্মাল ডেলিভারি সম্ভব হলো না। বেবির পজিশন ঠিক নেই। এবার সি সেকশন করাতেই হবে, না হলে মায়ের লাইফ রিস্ক হয়ে যাবে। কথাটা মাহিনকে জানাতেই ও গর্জে উঠল, এই কথাটা আপনারা এতক্ষণে বলছেন? যদি এটাই করতে হয় তো এতক্ষণ কেন সময় নষ্ট করলেন? মাহিনের কথা শুনেই ডক্টর নীলা অবাক হয়ে বলল, আপনি বলেছিলেন বলেই আমরা চেষ্টা করেছি, কিন্তু মেহেরের শারীরিক অবস্থা এখন খারাপ হয়ে গিয়েছে। প্রচুর ব্লাড লস হয়েছে এবং আমাদের ব্লাড দরকার। মাহিন, ব্লাড? ওকে, আমি ব্যবস্থা করছি। আরে মাহিন, শুনে তো যান। ব্লাড গ্রুপ? আমার জানা আছে ওর সব কিছু। আমি আসছি, আপনারা সি সেকশনের ব্যবস্থা করুন। বলেই মাহিন দৌড়ে চলে গেল। ডক্টর নীলা অবাক হলো মাহিনকে দেখে। তবে এখন বেশি ভাবার সময় নেই। তিনি দ্রুত আমার কাছে এলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আর একটু সহ্য করো মেহের। এদিকে মাহিন 30 মিনিটের মাথায় হসপিটালে ফিরে এলো, সাথে নাইম এবং আরও একজনকে নিয়ে। ডক্টর নীলা মাহিনকে দেখেই বলল, আপনি এসে পড়েছেন। আমি এক্ষুনি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আপনারা দ্রুত আসুন আমার সাথে, ইমিডিয়েটলি ব্লাড লাগবে। নাইম এবং ওর সাথে আসা অন্যজন জারিফ দুজনেই গেল ডক্টর নীলার সাথে। ওদের নিয়ে গিয়ে ব্লাড নিতে বলে ডক্টর নীলা মাহিনের কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন মেহের ব্লাড গ্রুপ সম্পর্কে? মেহেরের মাথায় চুল থেকে নখ পর্যন্ত সবকিছু ইনফরমেশন আমি জানি ডক্টর। এখন এসব প্রশ্নের সময় নেই, আপনি দ্রুত ওটিতে যান। ডক্টর নীলা মাথা নাড়িয়ে ওটিতে গেলেন। অপারেশনটা কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। শুরুতেই সি সেকশন করা উচিত ছিল, এখন পরিস্থিতি হাতের বাইরে। এদিকে অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় ও বেশ বেগ পেতে হয়েছে। এবার আর মাহিন ওটিতে চাইনি, ওটির বাইরে বসেই অপেক্ষা করছে। মাহিনের পাশে নাইমও বসে আছে। মাহিন তর করেই ঘামছে। দেখে মনে হবে কেউ এক বালতি পানি ঢেলে দিয়েছে ওর শরীরে। মাহিনের হাত পা কাঁপছে। নাইম সেসব খেয়াল করেই বলল, ভয় কিসের জন্য পাচ্ছ ভাই? চিন্তা করো না, বেবির কিছুই হবে না। কেননা ডক্টররা যে করে হোক বেবিকে বাঁচাবে। নাইমের কথাই মাহিন চটে যায়। বেবিকে বাঁচাবে মানে কি? মেয়ের কিচ্ছু হবে না, এসব বাজে কথা বলবি না।
যা সত্য আমি তাই বলছি ভাই। তোমার কথায় নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়েছে, আর তার জন্য সবটা এতটা কমপ্লিটেড হয়ে পড়েছে। এখন হয়তো বেবিকে বাঁচাতে গিয়ে মেহেরকেই কিছু হয়ে যাবে। শাট আপ। চিৎকার করে ওঠেই মাহিন। নাইমের শার্টের কলার ধরে বলে, আমার জীবন থাকতে আমি মেহেরের কিচ্ছু হতে দেব না। আমার বাচ্চার সাথে বাচ্চার মাকেও লাগবে, বুঝলি? বলে নাইমের কলার ছেড়ে দিয়ে ওটির সামনে গিয়ে দাঁড়ায় মাহিন। কেটে যায় 1 ঘন্টা। মাহিনের অস্থিরতা বাড়তে থাকে। মাহিনের এখন নিজের উপর রাগ হতে শুরু করে। কেন ও এবার ওটির ভিতরে গেল না? মাহিনের ভাবনার মাঝেই ওটির দরজা খুলে যায়। ডক্টর নীলা সাদা তোয়ালে বিছিয়ে এক শিশুকে কোলে নিয়ে বেরিয়ে আসেন ওটি থেকে। মাহিন ওটির পাশে দাঁড়িয়ে থাকায় ওর কোলেই বাচ্চাটাকে দেন ডক্টর নীলা। এরপর বলেন, অভিনন্দন মাহিন, আপনার কন্যা সন্তান হয়েছে। মাহিন নিশ্চুপ হয়ে কোলে থাকা বাচ্চাটাকে দেখছে। বাচ্চাটি গোল গোল চোখে মাহিনের দিকে তাকিয়েই আছে। ডক্টর নীলা একটু চুপ থেকে আবারও বললেন, বেবিটা ম্যাচিওর না, ওকে আমরা কিছুদিন এনআইসিউতে রাখবো। কথাটা বলেই ডক্টর নীলা মাহিন কোল থেকে বাবুকে নিলেন। এরপর নার্সের কাছে দিতেই নার্স বাবুকে নিয়ে গেল। মাহিন জিজ্ঞেস করল, ডক্টর, মেহের কেমন আছে? ভালো নেই মাহিন, প্রচুর ব্লিডিং হয়েছে, আর ওনার শরীর এখন ব্লাড নিতেও পারছে না। চেষ্টা করছি আমরা সর্বোচ্চটা দিয়ে, আপনি দোয়া করুন। বলেই ডক্টর নীলা ওটিতে চলে গেলেন। মাহিন ঠায় দাঁড়িয়ে রইল ওটির বাইরে। নাইম আর চোখে মাহিনের কর্মকাণ্ডও দেখছে এবং বোঝার চেষ্টা করছে মাহিনকে। সময় পেরিয়ে যায় 24 ঘন্টা। মাহিন আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছে। মাহিনের অবস্থা দেখে নাইম কিছু আশঙ্কা করছে, তবে তা কতটুকু সত্য সেটা মাহিনই জানে। নাইম অনেকবার চেষ্টা করেছে মাহিনকে বসানোর জন্য, কিন্তু পারেনি। পানি পর্যন্ত খায়নি মাহিন গতকাল থেকে। মাহিনের অবস্থা দেখে নাইম জারিফকে বলল, তুই একটু থাক, আমি বেবিটাকে দেখে আসি। জারিফ নাইমকে আটকায়। নাইমের কানে ফিস ফিস করে বলে, ভাই আমার ওয়ালেট দে, আমার বিয়ে ছিল কালকে, তোর আমাকে এখানে তুলে এনেছিস, আবার আমি যেন পালাতে না পারি সেজন্য আমার ওয়ালেটও নিয়ে রেখেছিস। এখন তো ব্লাড দেওয়া শেষ, আমার ওয়ালেট দে, আমি চলে যাই। জারিফের কথায় নাইম ফোঁস করে শ্বাস ছাড়ল। মাহিনকে দেখিয়ে বলল, আমি তোর ওয়ালেট রাখিনি, সবকিছু মাহিন ভাইয়ের কাছে আছে, তুই ওকে গিয়ে বল। নাইমের উত্তরে বিরক্ত হলো জারিফ। মাহিনকে এই মুহূর্তে কিছু বলা মানে নিজে হাতে বিপদ ডাকা। তা চায় না জারিফ, তাই চুপচাপ দাঁড়িয়েই রইল। ডক্টর নীলা এলেন চেক আপের জন্য। মাহিন তাকে জিজ্ঞেস করলো, মেহের সেন্স ফিরবে কখন ডক্টর? জানি না মাহিন, আমাদের হাতে 24 ঘন্টা সময় ছিল, এর মধ্যে থেকে অলরেডি 23 ঘন্টা চলে গেছে। এখনও মেহেরের সেন্স ফিরেনি। সব রকম চেষ্টা আমরা করছি, কিন্তু ও রেসপন্স করছে না। কথাগুলো বলেই ডক্টর নীলা আইসিইউতে চলে গেল। মাহিন বাইরে দাঁড়িয়েছিল। নাইম এসে ওর সামনে জুস ধরল, বলল, খেয়ে নে, বাচ্চাটার জন্য এখন কিছু না কেনা হয়নি, সেগুলো কিনবি না? মাহিন চড়ে গেল নাইমের কথা শুনে, রেগে বলল, মেহেরের এই অবস্থায় আমি যাবো কেনাকাটা করতে? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাইম? উফ, আমার মাথা ঠিকই আছে, কিন্তু আমি বুঝতে পারছি না তোর মাথায় কি হয়েছে। কন্ট্রাক্ট অনুযায়ী বেবিকে তুমি পেয়ে গেছো। হ্যাঁ মানছি বেবিটা একটু অসুস্থ, কিন্তু ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে। তুমি কেন শুধু শুধু মেহেরের জন্য নিজের সব ভুলে এখানে দাঁড়িয়ে আছো? আমি জানি না নাইম, আমি কেন এইভাবে এখানে দাঁড়িয়ে আছি। আমার এই মুহূর্তে শুধু একটাই চাওয়া, মেহের যেন সুস্থ হয়ে যায়। আমি মেহেরকে হারাতে পারবো না নাইম। আমার কেমন একটা অন্যরকম কষ্ট হচ্ছে। আমার এমনটা কেন মনে হচ্ছে নাইম? নাইম হাসল নিজের ভাইয়ের কথা শুনে। মাহিনের অস্থিরতা দেখে বলল, মেহের চিন্তা ছাড়ো, চলো বেবিকে দেখে আসছি। না, আমি যাবো না। মেহের না থাকলে আমি বাবাকে কি করে সামলাবো বল? যেভাবে একজন সিঙ্গেল ফাদার সামলাই, আর নিধি তো আছে ভাইয়া, তুমি বরং ওর সাথে সম্পর্ক ঠিক করে নাও। শাট আপ নাইম, সেই থেকে তুই বাজে বকছিস। তুই কি এত মানুষ মনুষ্য থেকে হারিয়ে ফেলেছিস? দেখছিস আমি এটার কি অবস্থা? এখন পর্যন্ত সেন্সে ফেরেনি ওর। সবকিছু তো আমার জন্য হয়েছে। আমি এতটা খারাপ কি করে হলাম? বাবা হতে কি মনুষ্যত্বে হারিয়ে ফেললাম?
যাক, অবশেষে নিজের ভুলটা বুঝতে পেরেছো তুমি ভাইয়া। মাহিন করুণ চোখে তাকালো নাইমের দিকে। তখনই ডক্টর নীলা বের হলেন আইসিইউ থেকে। মাহিন অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা ভালো খবরে, কিন্তু তা হয়তো দিতে পারবেন না ডক্টর নীলা। মাহিন ডক্টর নীলাকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে ডক্টর? মেয়ের সেন্স ফিরেছে তো? না মাহিন, আমরা হয়তো ব্যর্থ। আই এম সরি। বলেই মাহিন আইসিইউর ভিতরে গেল। দেখলো অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে মেহের। দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলিয়ে গেছে ও। এ যেন শান্তির ঘুম। মাহিনের গিয়ে দাঁড়ালো মাহিনের পাশে। আলতো হাতে মাহিনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি আমার উপর রাগ মেটাচ্ছ তাই না মেহের? এই 7 মাস 28 দিনের শোধ তুমি এভাবে তুলছ? আমাকে শাস্তি দেওয়ার হলে সরাসরি দাও। এভাবে চুপ করে শুয়ে কেন আছো? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ মেহের? তুমি হয়তো জানো না, এই কয়েক মাসে তুমি আমার সাথে ভীষণভাবে চলিয়ে গেছো। আমি না চাইতে তুমি আমার অস্তিত্বে মিশে গেছো। আমার যে তোমাকে ছাড়া চলবে না। আমার মতো বদমেজাজি রুক্ষ স্বার্থপর মানুষকে তুমি ঠিক করে ফেলেছ মেহের। আমাকে আমার সমস্ত ভুলগুলো আঙুল দিয়ে দেখে এভাবে তুমি বিদায় নিতে পারো না। আমি স্বীকার করছি মেহের, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। আমি তোমার পা ধরে মাপ চাচ্ছি মেহের, প্লিজ তুমি যেও না। মাহিন মিহিরের পা ধরে আকুতি স্বরে বলে কথাগুলো, কিন্তু সে সব কিছুই মিহিরের কানে যাচ্ছেই না। মাহিন এই প্রথম চাচ্ছে মিহির উঠুক, তার সাথে কথা বলুক, রাগ করুক, কিন্তু মিহির তো সে সবের কিছুই করছে না। মাহিনের হাহাজারি দেখে ডক্টর এবং নার্সদের চোখের কোণেও পানি জমেছে। সবাই চাচ্ছে মিহির উঠুক, কিন্তু মিহির উঠছে না। মাহিন যখন হাল ছেড়ে দিয়ে মিহিরের হাতে মাথা ঠেকিয়ে চুপ করে যায়, সেই সময় বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছায় মিহিরের কানে। ডক্টর নীলা মিহিরের মেয়েকে নিয়ে এসেছেন। হয়তো এই বাচ্চাটি পারবে শেষ পর্যন্ত মায়ের জ্ঞান ফেরাতে। সবার ডাক উপেক্ষা করতে পারলেও নিজের নারী ছেঁড়া সন্তানের ডাক কি কোনো মা উপেক্ষা করতে পারে? কখনোই না। মিহিরও পারেনি। সন্তানের কান্নার আওয়াজ মেহেরের কানে বাড়ি খেল। এক অন্ধকার থেকে ওকে টেনে আলোতে আনার চেষ্টা করছে এই কান্নার শব্দ। মুহূর্তের মাঝে জোরে শ্বাস নিয়ে উঠল মেহের। আকস্মিক ঘটনায় মাহিন চমকে উঠল। সমস্ত আশা ছেড়ে দেওয়া মনটা আবারও আশায় ভরে উঠল। মেহেরের যে জ্ঞান ফিরেছে, এটা যে মিরাক্কেলের থেকে কম নয়। মেহেরের জ্ঞান ফিরতেই ঝাপসা চোখে চারদিকে তাকালো। পাশেই মাহিন এবং ছোট্ট একটা বাচ্চা করে ডক্টর নীলাকে দেখেই মেহেরের বুঝতে পারল বাচ্চাটি তার। মেহের অন্য হাতের সাহায্যে অক্সিজেন মাস্ক খুলে ডক্টর নীলাকে বলল, ও কাছে কেন ডক্টর? ডক্টর নীলা উত্তর কি দেবেন? কান্নার জন্য তার কথাই বের হচ্ছে না। মেহের অবাক চোখে তাকিয়ে রইল ওর কেবিনের উপস্থিত সবার দিকে। সবার চোখের কোণেই পানি। কি হয়েছে এমন যা সকলের চোখে পানি এনে দিয়েছে? মেহেরকে অবাক হতে দেখে ডক্টর নীলা মেহেরের পাশে বাচ্চাটিকে শুইয়ে দিয়ে বললেন, আপনি এক ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন মেহের। মিষ্টি খাওয়াবেন না আমাদের? মেহের অবাক চোখে দেখছে তার পাশেই শুয়ে থাকা শিশুটিকে। এটা তার সন্তান। এ যেন এক অন্যরকম অনুভূতি। এতক্ষণের সকল কষ্টও যেন এক নিমিষেই আনন্দে পরিণত হয়ে গেল। ডক্টর নীলা বাবুর কন্ডিশন সম্পর্কে জানালো মেহেরকে। এরপর সবাইকে বাইরে যেতে বলল। তিনি এবার মেহেরের চেক আপ করবেন। সকলেই ধীরে ধীরে চলে গেল। সবার শেষে মাহিন মেহেরের পাশ থেকে যেতে নিলে মেহের বলল, চলে যাচ্ছেন? মাহিন দাঁড়িয়ে পড়ে। মেহেরের দিকে তাকিয়ে বলে, ডক্টর তো সবাইকে যেতে বলল। বাবুকে দেখেছেন? দেখেছি, তবে ভালো করে দেখার সুযোগ হয়নি। ও। মাহিন বেরিয়ে গেল 2 দিন পর। মেহের এখন অনেকটা সুস্থ। বাবুর অবস্থাও উন্নতি হয়েছে। আজ সকালে মেহেরের ঘুম ভাঙতেই ও মাহিনকে দেখতে পায় বড় বড় কয়েকটা শপিং ব্যাগ হাতে। মেহের অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলোতে কি আছে? বাবুর জন্য কিছু জিনিস এনেছে, দেখ তো কেমন হয়েছে। মেহের বেডে হেলান দিয়ে বসেছিল। মাহিন মেহেরের হাতে শপিং ব্যাগগুলো দিল। মেহের শপিং ব্যাগগুলো খুলে খুলে দেখতে লাগলো। কোনোটাতে রয়েছে ছোট ছোট জামা,
আবার কোনোটাতে অনেক অনেক খেলনা। একটা ব্যাগে রয়েছে কসমেটিক্স আইটেম। এসব দেখেই মেহের বলল, এত কিছু কেন? এগুলো তো এখনই ওর লাগবে না। আর এই জামাগুলো তোর সাইজ থেকে বড়। হ্যাঁ, আসলে ওর অনেক ছোট, অত ছোট সাইজ এই ফ্রকটার নেই, তাই বড়টা নিয়েছে। সমস্যা নেই, কয়েক মাস পরে পড়তে পারবে ও। মেহের কপাল চাপড়ালো মাহিনের কথা শুনে। তা দেখেই মাহিন চেয়ার টেনে মেহেরের পাশে বসে। মেহেরের হাতে স্যালাইন লাগানো, তাই খুবই সাবধানে মেহেরের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মাহিন বলে, একজন ছেলের জন্য সবথেকে বড় পাওয়া হলো তার সন্তান। বাবা হওয়ার অনুভূতি ভীষণ সুন্দর, এটা এক অন্যরকম অনুভূতি। আমি মনে করি বাবা হওয়ার পরে একজন ছেলে মাঝে সবথেকে বড় পরিবর্তন আসে। আমাকে এত সুন্দর এক অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ায় তোমার জন্য ছোট্ট একটা গিফট। বলেই মাহিন একটা গোলাপ ফুল এগিয়ে দেয় মেহেরের দিকে। মেহের পলকহীনভাবে তাকিয়ে মাহিনকে দেখছে। ফুলটা নিয়েই মেহের ভাবল, আপনি আমাকে নতুন করে মাহে বাঁচছেন মাহিন। আপনার রাগ অত্যাচার সহ্য করার ক্ষমতা আমার থাকলেও আপনার ভালোবাসার সহ্য ক্ষমতা আমার নেই। আমার জন্য আপনার রাগ এবং রুক্ষতাই ঠিক আছে। এই স্নিগ্ধ কোমল রূপ অন্য কারোর জন্য তুলে রাখুন। ভাবনা শেষে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে মেহেরের চোখ থেকে। দেখতে দেখতে কেটে গেছে 15 দিন। মেহের মোটামুটি সুস্থ, সাথে বাবুও সুস্থ। আজ বাবুকে প্রথম দেখতে যাবে মেহের। মনের মাঝে কাজ করছে অন্যরকম এক অনুভূতি। মেহের অপেক্ষা করছে ডক্টর নীলার জন্য। কয়েক মিনিটের ব্যবধানে ডক্টর নীলা ছোট্ট মাইরিনকে নিয়ে আসে মেহেরের কাছে। মাহিন হসপিটালের কিছু ফর্মালিটিস সারতে গিয়েছে। ডক্টর নীলা মাইরিনকে মেহেরের কোলে দিয়ে মিষ্টি হেসে বললেন, কাল তোমার মেয়ের নাম রাখা হয়েছে, জানো নিশ্চয়ই। মেহের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ডক্টর নীলার দিকে। তিনি বার্থ সার্টিফিকেটটা দেখিয়ে বললেন, তোমার মেয়ের নাম রাখা হয়েছে মাইরিন বিনতে আশফার। পছন্দ হয়েছে তোমার? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। মাহিন রেখেছে নামটা। তোমাদের দুজনের সাথেই মিল রয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। কথাটা বলেই ডক্টর নীলা মাইরিনের মাথায় হাত রাখলেন। ছোট্ট মাইরিন ব্যস্ত নিজের হাত পা নাড়তে। মেহের এক নজরে তাকিয়ে আছে মাইরিনের দিকে। বেশ কিছু সময় মেয়ের সাথে সময় কাটানোর পর মেহের ডক্টর নীলাকে জিজ্ঞেস করলো, মাহিন কোথায় ডক্টর? উনি তো রিসেপশনে ছিলেন, আসার সময় দেখলাম। ও আচ্ছা, মাইরিনকে নিন, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। যাওয়ার কথা শুনে ভ্রু কুঁচকে ফেললেন ডক্টর নীলা। জিজ্ঞেস করেন, কোথায় যাবে তুমি মেহের? আমার কন্ট্যাক্ট শেষ ডক্টর, এবার আমাকে যেতে হবে। অসম্ভব, মাইরিনের তোমাকে দরকার মেহের, এখনই যেও না। আমাকে তো যেতেই হবে ডক্টর। আজ থেকে 1 বছর আগে আমার এই জার্নিটা শুরু হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত আমি মাহিনের উপর দুর্বল হয়েছি। আর না, এখন যদি মাহিন এসে পড়ে তাহলে আমার যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। আমি বুঝতে পারছি মেহের, মাহিনের সাথে কি এই সম্পর্কটা ঠিক করে নেওয়া যায় না মেহের? যখন কোনো সম্পর্ক একতরফা হয় তখন সেটা ঠেকে না ডক্টর। মাহিনের সাথে আমার সম্পর্কটাও একতরফা। ডক্টর নীলা এক দীর্ঘ শ্বাস নিলেন মেহেরের কথাগুলো শুনে। একটু চুপ থেকেই বললেন, আমার একটা প্রশ্ন আছে মেহের। হ্যাঁ বলুন। তোমরা এই পুরো জার্নিটাকে সারোগেসির নাম কেন দিলে? সত্যটা বললে কি হতো? মেহের স্মিত হাসল, বলল, আমি মাহিনের ওয়াইফ। এটার কাগজে কলমে কোনো প্রমাণ নেই। আজ থেকে 1 বছর আগে মাহিনের সাথে আমার বিয়ে হয় ইসলামিক মতে। তখন নিধি মাহিনের বউ ছিল, আর তাই মাহিন কোনো রেজিস্ট্রি করেনি। আইনগত কোনো প্রমাণ নেই আমাদের বিয়ের। আইনগত প্রমাণটা সব না মেহের। ইসলামিক মতে তোমরা স্বামী স্ত্রী, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? কেন তোমরা এই বিষয়টা লুকিয়ে গেলে? মেহের আবারও হেসে বলল, কন্ট্রাক্ট অনুযায়ী আমি কাউকে কখনোই এই কথাটা জানাতে পারবো না, তাই সারোগেসির নাম দেওয়া হয়েছিল। মজার বিষয় হলো আমাদের বিয়েতে নিধি উপস্থিত ছিল। ওর কি 1 ফোঁটাও কষ্ট হয়নি। আমি ভেবেছিলাম বিয়ের মুহূর্তে হয়তো নিধি বাধা দেবে, কিন্তু তা হয়নি।
কারণ নিধি কখনো মাহিনকে ভালোই বাসেনি মেহের। আমি নিজে তোমার চোখ দেখে বুঝতে পারি তুমি মাহিনের জন্য কি ফিল করো, কিন্তু নিধির চোখ দেখে কখনোই আমি তা বুঝতে পারিনি। জানো, নিধির সাথে এক ডিরেক্টরের সম্পর্কের গুঞ্জন উঠেছে। কি? মাহিনও হয়তো জানে কথাটা, তবে এটা নিয়ে আমি মাহিনের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখিনি। শুনো মেহের, মানুষ যাকে ভালোবাসে তাকে কোনোভাবেই হারাতে চায় না, নিজের জীবনের বিনিময়ে ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে চায়। সেখানে নিধি নিজের ক্যারিয়ারের জন্য একটা বাচ্চা নেয়নি, উপরন্তু মাহিনের দ্বিতীয় বিয়েতেও অমত করেনি। নিধি কি আদৌ কোনোদিন মাহিনকে ভালোবেসেছিল? ও কি যোগ্য কারোর ঘরের বউ হওয়ার? আমার তো মনে হয় না। এই বিষয়ে আমার বলার কিছুই নেই ডক্টর, আমি শুধু চাই মাহিন ভালো থাকুক। কথাটা বলি মেহের মাইরিনের মাথায় চুমু দিল। ডক্টর নীলার চোখে পানি। মেহের ডক্টর নীলাকে জড়িয়ে ধরল। নীরবে চোখের পানি মুছে মেহের বের হলো হসপিটাল থেকে। হার্ট ফাউন্ডেশনের সামনে এসে মেহের হাসল, এরপর দ্রুত পায়ে বেরিয়ে গেল। মেহেরের মা আঞ্জুম বেগম বসেছিলেন, মেয়েকে দেখে চমকে উঠলেন। মেহের এসে আঞ্জুম বেগমকে জড়িয়ে ধরল মা বলে। আঞ্জুম বেগম এর কেন যেন মেহেরকে অন্যরকম লাগছে। তিনি মেহেরের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলতো আমায়? এতদিন পর এলি, তাও এভাবে? মা, সারা জীবনের মতো চলে এসেছি মা, তোমাকে ছাড়া থাকতে হবে এমন কোনো চাকরির প্রয়োজন নেই আমার। আমি তোমার সাথে একবেলা না খেয়ে থাকতে রাজি, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে রাজি নই মা। আঞ্জুম বেগম হাসলেন মেয়ের কথা শুনে, বললেন, চাকরি ছেড়ে দিলে খাবি কি শুনি? এমন পাগলামি করিস না মা, আমি তো আছি। মা, আমি এই 1 বছর চাকরি করেছি, তার বিনিময়ে যা পেয়েছি তা অমূল্য। আমি চাই না আর এই চাকরি করতে। চলো আমরা আমাদের গ্রামে ফিরে যাই। তুই গ্রামের বাড়ি যাবি? হ্যাঁ মা, নানা তোমাকে যে জমিটা দিয়ে গিয়েছিল, যেটা তুমি বন্ধক রেখে বাবার চিকিৎসা করিয়েছিলে, সেটা আমরা ছাড়িয়ে নেব। কিভাবে ছাড়াবি? মেহের চুপ করে গেল। মাহিনের সাথে কন্ট্যাক্টে জড়ানোর পর মাহিন নাইমের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেয় ওকে। প্রায় 6 মাস সে চাকরি করেছে মেহের। বেশ ভালো অঙ্কের টাকাই পেয়েছে সে। তা দিয়ে জমিটা ছাড়ানোর ব্যবস্থা হয়ে যাবে। যে করেই হোক এই শহর ছেড়ে মেহের চলে যেতে চায়। মেহেরকে চুপ থাকতে দেখে আঞ্জুম বেগম বললেন, কি হয়েছে বলতো? এমন চুপচাপ কেন তুই? এমনি মা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আজই চলে যাব? মাহিন আসুক, ওকে বলে যায়। আমি বলেছি ওনাকে মা, এখন চলো, না হলে ট্রেন মিস করব। দুপুর 2টা। নিজের ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়েছে মাহিন। আজ সে মেহেরকে সরি বলবে এবং একটা সুযোগ চাইবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। ছোট্ট মাইরিনকে নিয়ে ছোট্ট একটা সংসার তৈরি করবে তারা। মাহিন সব কিছু গুছিয়ে 2:30 নাগাদ হসপিটালে পৌঁছায়। মেহেরের কেবিনে ঢুকতেই দেখে কেবিন ফাঁকা। মাহিন বুক ছ্যাঁক করে ওঠে। ও ছুটে ডক্টর নীলার কেবিনের উদ্দেশ্যে। ডক্টর নীলা সবেমাত্র পেশেন্ট দেখে এসে বসেছেন। এই সময় মাহিনকে দেখে তিনি খুব একটা অবাক হননি। তিনি মাহিনকে উদ্দেশ্য করে বললেন, বসুন মাহিন, আমি মাইরিনের ডিসচার্জ ফর্মে সাইন করে দিয়েছি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি বাসায় গেছিলাম ডক্টর। গত কয়েকদিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করেছি প্রচুর। আজ মাইরিন প্রথম বাসায় যাবে, তাই কিছু গোছগাছ করে এলাম। কিন্তু মেহের কোথায়? কেবিন ফাঁকা কেন? ডক্টর নীলা এক দীর্ঘ শ্বাস নিলেন, বললেন, আপনি বড্ড দেরি করে ফেলেছেন। মাহির চলে গেছে মাহিন। মাহিন থমকে গেল। ডক্টর নীলা আবারও বললেন, মেহের যাওয়ার আগে আপনার জন্য একটা চিঠি এবং এই বক্সটা দিয়ে গেছে। মাহিন চিঠি এবং বক্সটা নিল। দেখলো বক্সটার মধ্যে রয়েছে একটা চেইন এবং একজোড়া স্বর্ণের চুড়ি, যা বিয়ের দিন মাহিন মেহেরকে দিয়েছিল। এবার মাহিন চিঠিটা খুলল। খুব মনোযোগ সহকারে পুরো চিঠিটা পড়ল মাহিন। চোখের কোণে এক ফোঁটা পানি চিকচিক করতে লাগলো। ছেলেরা বুঝি কাঁদে? মাহিন চিঠিটা পড়া শেষ করে বের হয়ে গেল ডক্টর নীলার চেম্বার থেকে। হয়তো নিজের চোখের পানি আড়াল করতেই মাহিন চলে গেল। কিন্তু এভাবেই কি চোখের পানি আটকানো যায়? চোখের পানি যে বড্ড বেঈমান।
মাহিন হসপিটাল থেকে বের হয়ে সোজা হার্ট ফাউন্ডেশনেই গেল। সেখানে গিয়েও দেখল আঞ্জুম বেগমের কেবিন ফাঁকা। এবার মাহিনের পাগল পাগল লাগতে শুরু করলো। ও চলে গেল সেই রোডে যেখানে প্রথম মেহেরকে ফুল বিক্রি করতে দেখেছিল। ওখানে গিয়েও মেহেরকে পায়নি মাহিন। শরীর এবার আর চলছে না। মাহিন রোডের উপরেই বসে পড়ল। মাথা কাজই করছে না। সে কি খুব বেশি দেরি করে ফেলেছে মেহেরকে নিজের মনের কথা বলতে? মেহেরকে কি চিরতরেই হারিয়ে ফেলল মাহিন? 4 বছর পর মাইরিন নিজের ছোট ছোট পায়ে পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। মাহিন ওর পিছু পিছু দৌড়াচ্ছে। ঘুমানোর সময় হলে ছোট্ট মাইরিনের দুষ্টুমি বেড়ে যায়। ঘুমাতে তার একদমই ভালো লাগে না। বহু কষ্টে মাইরিনকে কোলে নেয় মাহিন। মেয়েটা বড্ড দুষ্টু হয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হলো মাইরিনকে দেখতে হুবহু মেহেরের মতোই লাগে। মাহিন আর বিয়ে করেনি। সেদিন পুরো শহর মেহেরকে খুঁজেছে মাহিন, পায়নি। পাবে কি করে? মেহের তো তার গ্রামে ফিরে গেছে। নিজ ইচ্ছায় যে চলে যায় তাকে ফেরানো অসম্ভব। পৃথিবী তো গোল। হয়তো আবারও কোনো দিন মেহের মাহিন মুখোমুখি হবে। কি হবে সেদিন? মেহের কি মাহিনকে চিনবে, নাকি এক কালো স্মৃতি মনে করে এড়িয়ে যাবে? মাহিনের খুব ইচ্ছে করে মেহেরের সাথে কথা বলতে। পেয়ে হারানোর মতো এক বিশ্রী অনুভূতি সে সব সময় তাড়া করে বেড়ায় মাহিনকে। মাহিন আজও নিজের করা অত্যাচারগুলোর জন্য অনুতপ্ত, কিন্তু সরি বলার সুযোগ যে নেই। মাহিনের বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। এখন বাজে রাত 1টা। মাইরিন ঘুমাচ্ছে মাহিনের বুকের ওপর। মেয়েকে একাই বড় করে তুলেছে মাহিন। তবে গত 4 বছর ধরে সে মাহিনের চোখে ঘুমই নেই। মাহিন মাইরিনের বালিশে শুয়ে দিয়ে উঠে জানলার কাছে গেল। মাহিনের হাতে একটা ছবি। ছবিটাতে ছোট্ট মাইরিনকে কোলে নিয়ে মেহের দাঁড়িয়ে আছে। ছবিটা আড়াল থেকে তুলেছিল ডক্টর নীলা। খুব যত্ন করেই মাহিন রেখে দিয়েছে ছবিটা। অপলক ছবিটায় দিকে তাকিয়ে মাহিন বলল, তোমাকে না পাওয়ার এত তীব্র যন্ত্রণার এক অংশ যদি তোমাকে আমি অনুভব করাতে পারতাম, তবে এর বিনিময়ে তুমি মৃত্যুকে চাইতে। এক দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন। মেঘের আড়ালেই থাকা চাঁদের দিকে তাকিয়ে মাহিন আবারও বলল, খোঁজ এখনো চলছে। জানি না ঠিক কতদিন অপেক্ষা করার পর তোমার খবর পাবো, তবে আমি জানি একদিন তুমি ঠিক আমার মুখোমুখি হবে। সেদিন দেখব কি করে ছেড়ে যাও।